ওকে, আজকে আজকে আমরা একদম শর্ট একটা ক্লাস নেব। ঠিক আছে, 3 থেকে 4টা সিকিউ সলভ করবো কনিক্সের চ্যাপ্টার থেকে। এখানেও ভ্যারিয়েশন অনেক বেশি, সৃজনশীলের ভ্যারিয়েশন অনেক বেশি। তবে যারা আমার কাছে মনে হয় যে কনিক্সের মেইন ক্লাসগুলো ঠিক মতো করছে, তাদের জন্য সৃজনশীল গুলো একটু চিন্তা করলে পারা সম্ভব। আমি জাস্ট আজকে কয়েকটা স্যাম্পল দেখাবো যে আসলে সৃজনশীলে কিভাবে প্রবলেম গুলো আসে বা বইয়ের প্রবলেম গুলো ঠিক কিরকম মডিফিকেশন হয় সৃজনশীলে। তো চলো, তোমরা পার্টিসিপেন্ট আজকে যেহেতু কম, তোমরা একটু রেসপন্স করো যারা আছে। আচ্ছা, তো ঢাকা বোর্ড 2019 সালের কোশ্চেন দিয়ে শুরু করি। প্রশ্ন একটু দেখো। দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে, যার মধ্যে এখানে দৃশ্যকল্প 1 এর ফিগারটা দেখে বুঝতে পারতেছো এটা একটা পরাবৃত্ত, এবং পরাবৃত্ত রিলেটেড কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে। আচ্ছা, তারপরে দৃশ্যকল্প 2 বোঝা যাচ্ছে এটা একটা উপবৃত্ত, এবং উপবৃত্ত রিলেটেড কিছু ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তো তাহলে এখন আমরা যে প্রবলেমটা সলভ করতে হবে, তো চলো দেখি কিভাবে করা যায়। প্রথমে ক নম্বর প্রশ্নটা দেখি। বলা হয়েছে যে 3x² + 5y² = 1, এই উপবৃত্তটির উৎকেন্দ্রিকতা কত? আচ্ছা, সো এখন আমরা যেভাবে করতে হবে সেটা হচ্ছে এই উপবৃত্তটাকে প্রথমে আমরা 3x² + 5y² = 1, এটাকে আমরা একটু চেঞ্জ করে x² / a² + y² / b² = 1। ঠিক আছে, আমরা এই আকৃতিতে নিব। এটা হচ্ছে উপবৃত্তের আদর্শ আকৃতি। এই আকৃতিতে নিলে আমরা এ এর এ কত হবে, বি কত হবে সেটা বলতে পারবো, এবং এ আর বি এর মাধ্যমে আমরা হচ্ছে উৎকেন্দ্রিকতাটা কিন্তু বের করতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই আকৃতিতে নেওয়ার চেষ্টা করি। তো আমার 3x² আছে, তাহলে আমরা যেটা করতে পারি 3x²টাকে x² / 1/3 আকারে লিখতে পারি, কারণ x² এর নিচে 1/3 লেখা যে কথা, x² এর সাথে 3 গুণ করা একই কথা। ঠিক আছে, জিনিসটা উল্টায় গিয়ে তাও আবার 3x² চলে আসবে। তারপর হচ্ছে y² / 1/5 লিখলাম, আর রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1ই আছে, তার মানে রাইট হ্যান্ড সাইডটা আদর্শ আকৃতির সাথে ম্যাচ করছে। সো লেফট হ্যান্ড সাইডটাতেও আমি আদর্শ আকৃতির মতো করলাম। আচ্ছা, এখন আমরা জানি আমাদের x² এর নিচে থাকে a² আর y² এর নিচে থাকে b², তার মানে x² / 1/3 আছে। 1/3 কে আমরা সামথিং স্কয়ার আকারে লিখতে হবে, তাহলে 1/3 কে আমরা লিখতে হবে 1/√3² যোগ y² / 1/√5²। ঠিক আছে, সো এই হচ্ছে কি অবস্থা। তাহলে 1/√5² = 1। তাহলে আমরা যদি আদর্শ আকৃতির সাথে কম্পেয়ার করি, তাহলে আমরা বুঝতেছি এখন আমাদের এ কত। এখানে এখানে বলো দেখি এ কত হবে। 1/√3। আর বি, এ হচ্ছে 1/√3 আর বি হচ্ছে 1/√5। আচ্ছা, আচ্ছা, এখন আমাকে একটা জিনিস বলো, 1/√3 বড় নাকি 1/√5, সরি 1/3 বড় নাকি 1/5 বড়, কোনটা বড়? আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে উৎকেন্দ্রিকতা বের করার জন্য। উৎকেন্দ্রিকতা বের করার জন্য আমাদের জানতে হবে যে কোনটা বড়, এ বড় না বি বড় এখানে। আর এ আর বি বড় ছোটর উপর ডিপেন্ড করে ফর্মুলাটা একটু চেঞ্জ হয়। 1/3 বড় নাকি 1/5 বড়? 1 বাই কি? 1/3 বড়। এক্স্যাক্টলি 1/3 বড়। আমি কোন একটা কারণে দেখছি কিছু স্টুডেন্ট এই জায়গাতেও কনফিউজ হয়ে যায় যে 1/3 বড় নাকি 1/5। একটা ভাই সিম্পল একটা লজিক বুঝো, আমি সেম দৈর্ঘ্য, একটা দৈর্ঘ্যকে আমি 3টা ভাগে ভাগ করলাম, সমান 3টা ভাগে ভাগ করলাম, আর একটাকে আমি 5টা ভাগে ভাগ করলাম, 5টা ভাগে ভাগ করলাম। ওকে, তাহলে একটা দেখতেছো, তাহলে এইটার প্রত্যেকটা ভাগের দৈর্ঘ্য কত? 3 ভাগের 1 ভাগে, 3টা ভাগের মধ্যে এটা হচ্ছে 1 ভাগ, আর এইটা 3 ভাগের মধ্যে 1 ভাগ। একটা জিনিস খেয়াল করো তো, 5 ভাগের মধ্যে যখন 1 ভাগ নিচ্ছি সেটা খুব ছোট হচ্ছে, আর 3 ভাগের মধ্যে যখন 1 ভাগ নিচ্ছি সেটা বড় হচ্ছে, এটাই স্বাভাবিক। তাহলে 1/3টা কিন্তু বড় হবে, কিন্তু এই জায়গা তো দুর্ভাগ্যজনক ভাবে কিছু স্টুডেন্ট কনফিউজ হয়েছে, এ বড় নাকি বি বড় এটা আইডেন্টিফাই করতে পারে। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম এখানে a = 1/√3 আর b = 1/√5। তার মানে আমি বুঝতেছি যে 1/√3 হচ্ছে আমার বড় হবে, 1/√5 হচ্ছে ছোট হবে। এখন আমাদেরকে যেটা বলা হয়েছিল, আমাদের উৎকেন্দ্রিকতা বের করতে হবে। উৎকেন্দ্রিকতা জানি কি? উৎকেন্দ্রিকতা ফর্মুলাটা কি ছিল? √,
উৎকেন্দ্রিকতা ফর্মুলাটা ছিল √1 মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখানে বুঝতেছি এইটা হচ্ছে ছোট, এইটা হচ্ছে বড়। উৎকেন্দ্রিকতা ফর্মুলা চেঞ্জ হয়, এ বড় হইলে কিন্তু একরকম হবে, এ ছোট হইলে আবার আরেক। তাহলে 1 মাইনাস ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড় স্কোয়ার। তো ছোট হচ্ছে কি বি, তাহলে বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার হবে আমাদের এখানকার ফর্মুলাতে আসবে। তাহলে বি স্কোয়ার মানে কত আসবে, বি ইজ ইকুয়াল টু যদি 1/√5 হয়, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/√5 স্কোয়ার মানে হচ্ছে 1/5। আবার এ ইজ ইকুয়াল টু যদি 1/√3 হয়, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 1/√3 হলে স্কোয়ার ইকুয়াল 1/3। সো আমরা পাচ্ছি 1 মাইনাস 3/5। আর 1 মাইনাস 3/5 যদি তুমি করো, তুমি এখানে বিয়োগফল পাবা হচ্ছে 5, আর এখানে 5 থেকে 3 বিয়োগ গেলে তুমি পাবা 2, তার মানে হচ্ছে √2/5। এটাই হচ্ছে তোমার নির্ণয় উত্তর। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। তাহলে আমরা উৎকেন্দ্রিকতাটা কিন্তু বের করে ফেললাম। তাহলে এটা আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। এবার চলো খ নম্বরটা দেখি। আজকে লাস্টের প্রবলেমগুলো কিছুটা ইন্টারেস্টিং আছে। সিলেট বোর্ডের একটা প্রবলেম দেখলাম, ওইটা করব। ঢাকা বোর্ডেরটা একটু সহজ, ওয়ার্ম আপ হিসেবে ধরলাম আর কি। আচ্ছা, এবার চলো দেখি খ নম্বর প্রশ্নে কি বলছে। পড়ো এখানে কি বলছে। খ নম্বরে বলছে দৃশ্যকল্প একে কি হইলো, উৎকেন্দ্রিকতা হচ্ছে এস, না সরি উপকেন্দ্র হচ্ছে এস হচ্ছে উপকেন্দ্র এবং এ হচ্ছে শীর্ষবিন্দু। এস হচ্ছে উপকেন্দ্র এবং এ হচ্ছে শীর্ষবিন্দু হলে পরাবৃত্তটি সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, পরাবৃত্তের সমীকরণ বের করতে হবে, যেখানে আমার উপকেন্দ্র দেওয়া আছে হচ্ছে এস আর শীর্ষবিন্দু দেওয়া আছে হচ্ছে এ। আচ্ছা, তো চলো ওদের চিত্রটাই আমি আবার একটু নিজের মতো করে এখানে আঁকি। দেখো এইখানে যেটা দিল, শীর্ষবিন্দু ইজ ইকুয়াল টু দিছে -2 থেকে 2, উপকেন্দ্র ইজ ইকুয়াল টু দেওয়া হয়েছে -6 থেকে -6। তাহলে এই হচ্ছে গিয়ে উপবৃত্তের ব্যাপারে ওদের ইনফরমেশন। আচ্ছা, এখন তো আমরা জানি উপবৃত্তের ক্ষেত্রে সরি কি বলতেছি, পরাবৃত্তের ক্ষেত্রে ইনফরমেশন। তো পরাবৃত্তের ক্ষেত্রে আমরা জানি শীর্ষবিন্দু যেহেতু দেওয়া আছে, আমাদের উপকেন্দ্র যেহেতু দেওয়া আছে, আমাদের আরেকটা ভাইটাল ইনফরমেশন কিন্তু দরকার পরাবৃত্তের সমীকরণ বের করার জন্য। তোমরা কি বলতে পারবা সেই ইনফরমেশনটা কি, যেটা জানলে আমাদের মোটামুটি এই প্রবলেমটা সলভ করা যাবে? কেউ কি বলতে পারবা ঠিক আর কোন জিনিসটা জানলে আমরা এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবো? আরেকটা ইনফরমেশন এখানে মিসিং, যেটা আমাদের বের করতে হবে। পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে, পরাবৃত্তের শীর্ষবিন্দু দেওয়া আছে, আর কোন জিনিসটা আমাদের জন্য জানাটা ইম্পর্টেন্ট? কেউ পারতেছো না? একটা পরাবৃত্তের ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে তার নিয়ামক। এক্স্যাক্টলি, নিয়ামক। তুমি যদি নিয়ামক রেখা জানতে পারো, তাহলে হচ্ছে তুমি মোটামুটি বলতে পারো যে তুমি পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবে। তাহলে নিয়ামক রেখাটা বের করতে হবে। মজার ব্যাপার হচ্ছে এই যে পরাবৃত্তের যে শীর্ষবিন্দু থাকে, এই শীর্ষবিন্দু থেকে উপকেন্দ্রটা ঠিক যতটুকু দূরে থাকে, শীর্ষবিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব কিন্তু তাই হয়, এই বিন্দুটা দূরত্ব কিন্তু তাই হয়। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এই শীর্ষবিন্দুটা, এটা হচ্ছে তার অক্ষরেখা, এই মাঝখান দিয়ে যেটা চলে গেল না, যে রেখাটা, এটা অক্ষরেখা। অক্ষরেখাকে শীর্ষবিন্দুটা যে বিন্দুতে ছেদ করছে, ওই বিন্দুটা, এই বিন্দুটা চাইলে আমরা কিন্তু বের করতে পারি। ঠিক আছে, ধরে নিলাম এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, এটা আমরা ধরলাম। আর একটা জিনিস খেয়াল করো, আমাদের যে পরাবৃত্তের শীর্ষবিন্দু আছে, সেই শীর্ষবিন্দুটা কিন্তু এক্স্যাক্টলি মিডল পয়েন্টে থাকে। আমাদের নিয়ামক রেখা, আমাদের অক্ষরেখাকে যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দু এবং তার উপকেন্দ্র, এদের এক্স্যাক্টলি মিডল পয়েন্টে থাকে হচ্ছে কি আমাদের শীর্ষবিন্দু। তাহলে আমরা যদি মধ্যবিন্দু ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু আমরা কি এই বিন্দুটা বের করতে পারবো, যেই বিন্দু দিয়ে আমাদের নিয়ামক রেখাটা অতিক্রম করছে। তাহলে আমরা এই বিন্দুটা বের করে ফেলতে পারলে আমরা নিয়ামক রেখা সমীকরণটা বের করতে পারবো। তো চলো স্টেপ বাই স্টেপ সলভ করার চেষ্টা করি। তাহলে এখন একটা জিনিস দেখো, আলফা হচ্ছে আমাদের এই বিন্দুর ভুজ, আলফা প্লাস এই যে উপকেন্দ্রের ভুজ -6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হবে এই বিন্দুর ভুজ, হচ্ছে -2।
তার মানে আমরা লিখতে পারবো আলফা -6 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত? এই যে মিডল পয়েন্টটা কত, মিডল বিন্দুটা হচ্ছে -2। তাহলে এই দুইটা বিন্দুর ভুজকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমি মধ্যবিন্দুর ভুজ পাবো -2। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসে দেখি। আলফা -6 ইজ ইকুয়াল টু -4, আলফা ইজ ইকুয়াল টু আসতেছে হচ্ছে 2। আচ্ছা, সিমিলারলি আমরা বিটাটাও বের করতে পারবো না? তো বিটাটা একটু বলো তো আমাকে, বিটাটা কত আসে একটু বের করে দেখো তো, বিটাটা কত আসে? বিটা ইজ ইকুয়াল টু হোয়াট? তোমরা কি বিটাটাও বের করতে পারবো না? ওদের বিটা এতদিন ইকুয়াল তাহলে টু 10। পড়া কি লাভ হলো? বিটাটা ইজ বিটা ইকুয়াল টু ইকুয়াল টু 10। 10। আচ্ছা, বিটা ইজ ইকুয়াল টু 10। তাহলে বিটা ইজ ইকুয়াল টু 10 আসলো। তার মানে আমরা আলফা আর বিটার ভ্যালুটা কিন্তু বের করে ফেলছি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসলো? আলফা ইজ ইকুয়াল টু 2 আর বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10। তাহলে এখন আমাদের আসলে কাজ অনেকটাই সিম্পল হয়ে গেছে। একটা কাজ করি, দেখো এটা হচ্ছে আমাদের অক্ষরেখা, এটা হচ্ছে আমাদের নিয়ামক। আমি চাচ্ছি নিয়ামক রেখার সমীকরণটা বের করতে। আচ্ছা, বলো দেখি আমরা কি অক্ষরেখার ঢাল বের করতে পারবো? দেখো তো অক্ষরেখার কি ঢাল বের করা সম্ভব? তোমরা কি বলতে পারবো অক্ষরেখার ঢাল কত? ঢালের ফর্মুলাটা হচ্ছে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তো একটা জিনিস দেখো, অক্ষরেখার এখানে অনেক তিনটা বিন্দু তুমি জানো, এস বিন্দু জানো, এ বিন্দু জানো, এখানে আরেকটা বিন্দু, তিনটা বিন্দু তুমি স্থানাঙ্ক জানো। ওকে, তুমি অক্ষরেখার এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু জানো। তুমি একটা কাজ করো, যে কোনো দুইটা বিন্দু নাও, নিয়ে একজনের ভুজ সেকেন্ড ভুজ থেকে ফার্স্টের ভুজটা কোটিটা বাদ বিয়োগ করো, ডিভাইডেড বাই সেকেন্ড ভুজ থেকে ফার্স্টের ভুজটাকে বিয়োগ করো। বিয়োগ করলে তুমি কি পাবা? ঢাল পেয়ে যাবা। চলো অক্ষরেখার ঢালটা বের করো। তাহলে আমরা পাবো y2 মানে ধরলাম আমি এস আর এই বিন্দু নিয়ে কাজ করছি, তাহলে 2 -6 ডিভাইডেড বাই -2 -6। তাহলে আমি পাচ্ছি 2 + 6 = 8 ডিভাইডেড বাই -2 + 6 = 4। 8/4 পাচ্ছি আমি, মানে হচ্ছে 2। তার মানে আমার অক্ষরেখার ঢাল হচ্ছে 2। অক্ষরেখার ঢাল কত? অক্ষরেখার ঢাল হচ্ছে ধরলাম এটা m1, m1 ধরলাম 2। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, নিয়ামক রেখাটা কি অক্ষরেখার সাথে লম্ব কিনা? নিয়ামক রেখা হচ্ছে অক্ষরেখার সাথে লম্ব, অক্ষরেখার সাথে নিয়ামক রেখা লম্ব আমরা জানি। ধরলাম নিয়ামক রেখার ঢাল ধরে নিলাম m2, ধরলাম নিয়ামক রেখার ঢাল। আমরা জানি যখন দুইটা সরলরেখা পরস্পর লম্ব হয় তখন তাদের ঢাল দ্বয়ের গুণফল কত হয় বলতে পারবা? দুইটা সরলরেখা যখন লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের -1। দুইটা সরলরেখা লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হচ্ছে -1। আচ্ছা, আমরা যখন m1 এর মান তো জানি 2, তাহলে 2 * m2 = হচ্ছে -1। দ্যাট মিন্স m2 = হচ্ছে -1/2। তার মানে আমাদের অক্ষরেখার ঢাল যদি 2 হয় তাহলে নিয়ামক রেখার ঢাল কত হবে? নিয়ামক রেখার ঢাল কিন্তু হবে -1/2। -1/2। ওকে, এখন নিয়ামক রেখার ঢাল যদি -1/2 হয় তাহলে আমাদের আসলে আর কিছুই জানা দরকার নেই এক্সট্রা, আমরা এখনই নিয়ামক রেখার সমীকরণটুকু বের করতে পারবো। কোশ্চেনে জানি কি বলছিল, পরাবৃত্তের সমীকরণ বের করতে। তো নিয়ামক রেখার সমীকরণ বের করলে দেখবা যে পরাবৃত্তের সমীকরণ আমরা বের করতে পারতেছি। আচ্ছা, নিয়ামক রেখা দেখো তো, নিয়ামক রেখা 2, 10 বিন্দু দিয়ে যায়, এটা আমরা মাত্র বের করলাম। নিয়ামক রেখার উপরস্থ একটা বিন্দু হচ্ছে 2, -10, এক বিন্দু আছে এবং তার ঢাল আমরা জানি, নিয়ামক রেখার ঢাল হচ্ছে -2 -1/2। তাহলে আমরা এক বিন্দুগামী এবং ঢাল m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ আমরা জানি, y - y1 = n × x - x1। তাহলে আমরা এই সমীকরণ দেখে থেকে বসাই, y - y1 এর ভ্যালু হচ্ছে 10, y - 10 m এর মান হচ্ছে -1/2 x - 2। তাহলে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা, তার মানে এখন এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি আসতেছে? আসতেছে হচ্ছে গিয়ে x, সরি, আসতেছে আমাদের কি x + 2y - -22।
এটা হচ্ছে তোমার নিয়ামক রেখার সমীকরণটা আলটিমেটলি বের হবে। এখন আমাদের কি বলছে, পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে পরাবৃত্তের সমীকরণটা তাহলে কি হবে? আমরা পরাবৃত্তের ক্ষেত্রে একটা মানে আমরা যে কোনো কনিক্স এর ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য জানি, কনিক্স এর ক্ষেত্রে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম হয়। যে কোনো কনিক্স এর ক্ষেত্রে এসপি ইজ ইকুয়াল টু ইপিএম হয়। তোমরা বলতে পারবা পরাবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু কত হয়? 1। তাহলে এসপি ইজ ইকুয়াল টু পিএম হবে। পরাবৃত্তের ক্ষেত্রে ই এর ভ্যালু হচ্ছে 1, এসপি ইজ ইকুয়াল টু পিএম হবে। তাহলে এখন এসপি ইজ ইকুয়াল টু পিএম এর শর্ত থেকেই আমরা এই পরাবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। চলো দেখি বের করতে কিভাবে বের করব। দেখো এই হচ্ছে কি আমাদের এখানকার যে কোনো একটা বিন্দুকে আমি ধরবো পি। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই ধরে নিবা। এই এস বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এসপি বের করব। সেটা ইজ ইকুয়াল টু কত হবে? এস বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব এসপি ইজ ইকুয়াল টু পি থেকে এই যে এই দূরত্বটাকে আমরা বলি এম, পি এম। তাহলে এস বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব ইজ ইকুয়াল টু হবে পি বিন্দু থেকে নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব। নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব বের করার ফর্মুলা আমরা ফার্স্ট পেপারে সরলরেখা চ্যাপ্টারে শিখছি। তো চলো আমরা সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করি। প্রথমে আমরা যেটা করব, এস বিন্দু থেকে পি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এস বিন্দুর স্থানাঙ্ক কত? -6, -6। আর পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে -6 - x হোল স্কয়ার। আচ্ছা x থেকে বিয়োগ করি, তাহলে x + 6 হোল স্কয়ার যোগ y + 6 হোল স্কয়ার। তাহলে এটা হচ্ছে এসপি বের হলো। কারণ কি এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6, -6, পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? x2 - x1 হোল স্কয়ার যোগ y2 - y1 হোল স্কয়ার, এবং এটার উপরে রুট থাকে। আচ্ছা এটা আমি এসপি বের করলাম। এবার হচ্ছে আমরা পিএম বের করব। সো পিএম, দেখো পিএম বের করব আমরা সরলরেখাটা কোনটা? নিয়ামক রেখা সমীকরণ হচ্ছে এইটা। এইটা কি হচ্ছে আমার নিয়ামক রেখা সমীকরণ। এটা নিয়ামক রেখা সমীকরণ। এখন এই সরলরেখার উপর আমি কোন বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব? পি বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করব। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x, y। যে কোন একটা বিন্দু x, y থেকে এই সরলরেখার উপর লম্ব দূরত্বটা কি হবে? ফর্মুলা হচ্ছে মডুলাস x এর জায়গায় এই বিন্দুর ভুজ বসবে, অর্থাৎ এটাও x, যোগ y এর জায়গায় এই বিন্দুর ভুজ বসবে, এটা হচ্ছে 2y - 22। অর্থাৎ আমরা সমীকরণের x আর y জায়গায় আমরা ওই যেই বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করতেছি ওই বিন্দুর ভুজ আর কোটি বসায় দিই। সেটা বসাইলাম, মডুলাস নিলাম, এবং এটাকে কি করতে হবে? √ x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 1 স্কয়ার, যোগ y এর সহগ হচ্ছে +2 যোগ 2 স্কয়ার। সো এই হয়ে গেল আমাদের SP = PM টা আমরা অ্যাপ্লাই করলাম। এবারে যদি তুমি সিম্পলি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের জিনিসগুলোকে পাস করো এবং সিম্পলিফাই করো, তুমি অ্যানসারটা পাবা। আমি খুব সহজে জিনিসটা করতেছি। আমি প্রথমে হোল স্কয়ার করে দিলাম। হোল স্কয়ার করে দিলে আমার থাকবে রুটটা উঠে যাবে, এখানে হচ্ছে মডুলাস উঠে যাবে, মডুলাস উঠে এখানে স্কয়ার আসবে, আর এখানে হচ্ছে রুটটা উঠে যাবে। রুটটা উঠে কত আসতেছে? 1 স্কয়ার 1 আর 2 স্কয়ার মানে 4, মানে এখানে 5 আসতেছে। এবার যদি আমরা জিনিসটাকে এক্সপ্যান্ড করি, পাবো হচ্ছে x স্কয়ার যোগ 12x যোগ 36 যোগ y স্কয়ার যোগ 12y যোগ 36 ইজ ইকুয়াল টু, আর a প্লাস 2y মাইনাস 22, এটাকে যদি তুমি হোল স্কয়ার ফর্মুলা অনুযায়ী ভাঙাও, তুমি আসলে কি পাবা? a স্কয়ার যোগ b স্কয়ার যোগ c স্কয়ার যোগ 2 ইনটু ab যোগ 2 ইনটু bc যোগ 2 ইনটু ca, এইটাই হবে ফর্মুলা। তাহলে x স্কয়ার যোগ 4y স্কয়ার যোগ 22 স্কয়ার মানে হচ্ছে 484 যোগ 2ab মানে হচ্ছে 4xy যোগ 2bc মানে হচ্ছে -88y যোগ 2ca মানে 44x। সবগুলোকে তুমি এক পাশে নিয়ে আসো, x স্কয়ার কাটা, এখানে y স্কয়ার, এখানে 4y স্কয়ার, তুমি পাবা শুধু y স্কয়ার। আমি কি ভুল করলাম? ও একটা জায়গায় ভুল হইছে, একটা জায়গায় ভুল হইছে। এইটার নিচে কিন্তু 5 ছিল, এটার নিচে কিন্তু 5 ছিল। ওকে, তাহলে এই পুরো রাশির নিচে একটা 5 আছে। এবার এই 5টাকে যদি লেফট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই, তাহলে 5 ইনটু এই পুরো জিনিসটা হবে ইজ ইকুয়াল টু এইটা রাইট হ্যান্ড সাইড অংশ। ঠিক আছে, তো এটাকে তুমি লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কাটাকাটি করলে 5x স্কয়ার থেকে 1x স্কয়ার বিয়োগ যাবে, মানে বিয়োগ এক পাশে নিয়ে আসবে, বিয়োগ করে দিবা তুমি, তারপর তোমার অ্যান্সার কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে।
তাহলে এই প্রবলেমটা অনেক সিম্পল ছিল, তো এটা আমরা বুঝতে পারছি আশা করি। চলো দেখি এর পরের প্রবলেমটা দেখি। আমি এখন থেকে তোমাদের র্যান্ডমলি যে কোনো টাইমে হয়তো বা ক্লাস দিতে পারি। আমার আসলে সামনে পরীক্ষা আছে, 10 তারিখ থেকে শুরু হবে পরীক্ষা, 10, 12, 16 তো টানা আছে পরীক্ষা। তো আমি নিজেও আসলে শিওর থাকি না আমি কোন টাইমে তোমাদেরকে ক্লাস দেবো। চেষ্টা করবো তোমাদের টাইম অনুযায়ী ক্লাস নেওয়ার। তো যাই হোক, তো চলো গ নম্বর প্রবলেমটা দেখি। গ নম্বর কি বলছে, দৃশ্যকল্প 2 হতে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা হচ্ছে 1/√2। আচ্ছা, প্রথমটা আমরা পরাবৃত্তের সমীকরণ বের করলাম, এখনটা এই প্রবলেমে আমরা উপবৃত্তের সমীকরণ বের করবো। তো যার মধ্যে দেখো এখানে এই প্রবলেমটা অনেক ইজি করে দিচ্ছে, এই প্রবলেমটা অনেক ইজি করে দেওয়া হচ্ছে, কারণ এখানে নিয়ামক রেখা কিন্তু দেওয়া আছে। দেখো নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে, এখানে তোমার উপকেন্দ্র দেওয়া আছে, এখানে তোমার উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে। তোমার আদৌ এই প্রবলেমটা করার মধ্যে কোনো প্রবলেম সমস্যা হবে না। এখানে খেয়াল করো, ঠিক আছে? নিয়ামক রেখা সমীকরণ কত দেওয়া আছে, x - 2y + 2 = 0। ওকে, আর এটা হচ্ছে s, এখানে যে কোনো একটা বিন্দু হচ্ছে p, x, y, আর উৎকেন্দ্রিকতা e = হচ্ছে 1/√2। এটা হচ্ছে গিয়ে p। আগের অঙ্কটা যেভাবে করলাম সিমিলার ওয়েতে এই প্রবলেমটা করতে পারবা। ঢাকা বোর্ডের প্রবলেমগুলো ইউজুয়ালি সহজই হয়, তো এই প্রবলেমটাও অ্যাজ ইউজুয়াল ইজি। দেখো এখানে হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে, আর এখানে তোমার উপকেন্দ্র দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা e = 1/√2। আমরা ফর্মুলা একটাই জানি, SP = EPM। পরাবৃত্তের ক্ষেত্রে না হলে E এর ভ্যালু হচ্ছে 1, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে তো 1 না, সেখানে আবার E এর ভ্যালুটা দেওয়া আছে 1/√2। SP = EPM। তো চলো SP কি হবে, S বিন্দু আর P বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। S বিন্দু হচ্ছে 2, -1 আর P বিন্দু হচ্ছে x, y। আমরা যদি ফর্মুলা অ্যাপ্লাই করি আমরা পাবো 2 - x হোল স্কয়ার যোগ -1 - y হোল স্কয়ার ইকুয়াল টু E এর ভ্যালু হচ্ছে 1/√2। আর EM এর দৈর্ঘ্যটুকু যদি আমরা বের করি পাবো এই x, y, এই বিন্দুটা কি করতে হবে, আমাকে এই সরলরেখার ভুজ আর কোটির জায়গায় বসাই দিতে হবে। তো মডুলাস x - 2y + 2 √1² যোগ -2 স্কয়ার। আগের প্রবলেমটার মতো রুটকে স্কয়ার করে উঠে দাও, সিম্পলিফাই করো, একইভাবে তুমি একটা ইকুয়েশন পেয়ে যাও। আমি ইকুয়েশনটা সলিউশন লিখে দিচ্ছি, 9x² যোগ 6y² যোগ 4xy - 44x + 28y + 46 = 0। এটা হচ্ছে তুমি অ্যান্সার হিসেবে পাবা। প্রবলেমটা আমার মনে হয় করা দরকার কিছু না, এটা সিম্পল প্রবলেম, আগের প্রবলেমটার মতই, একদম আগের প্রবলেমটার মতোই এভাবে করা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো চলো এবার আমরা পরের সৃজনশীল দেখি, পরের সৃজনশীল কোনটা করা যায়। আচ্ছা, এই সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো, এই সৃজনশীলটা কি বুঝতে পারছো কিভাবে করতে হবে? আচ্ছা এবার দেখো রাজশাহী বোর্ডের এই প্রবলেমটা একটু দেখি। এখানে কি বলছে, দুইটা দৃশ্যকল্প দেওয়া হয়েছে, প্রথমটার মধ্যে সিমিলারলি পরাবৃত্ত, পরেরটার মধ্যে অ্যাজ ইউজুয়াল পরেরটার মধ্যে উপবৃত্ত দেওয়া আছে। আসো আগে ক নম্বর প্রবলেমটা সলভ করি। আচ্ছা আসিয়া, তুমি বলতে পারবা অসীম তট বের করে কিভাবে, অধিবৃত্তের সমীকরণ থেকে অসীম তট কিভাবে বের করে? y = +2 - b/x উভয় ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তুমি যেটা বলছো এটা তো ফর্মুলা হিসেবে ঠিক আছে। আমি দেখো অধিবৃত্তের সমীকরণটা লিখবা না, আমি যেভাবে মনে রাখি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। অধিবৃত্তের সমীকরণটা লিখবা 16y² - 9x² = 144। আমি এই ধরনের ফর্মুলা মুখস্থ করি না, আমি যেটা করি, তোমরা যেটা করবা সিম্পলি রাইট হ্যান্ড সাইডকে 0 বানায় দিবা, রাইট হ্যান্ড সাইডকে 0 বানায় দাও,
তাহলে তুমি পেয়ে যাচ্ছ 16y² মাইনাস 9x² ইজ ইকুয়াল টু 0। এইবার তুমি 16y² ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? 9x² লিখতে পারো। তার মানে y² ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? 9/16 লিখতে পারো x²। এবার y ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? তোমার রুট হয়ে যায় তাহলে প্লাস মাইনাস আসবে। 9 এর রুট করলে 3, 16 রুট করলে 4, x² রুট করলে x, শেষ। এইটাই হচ্ছে তোমার নিম্নে অসীম তলের সমীকরণ। একটা সমীকরণ হবে y ইজ ইকুয়াল টু 3/4x, আর একটা সমীকরণ y ইজ ইকুয়াল টু মাইনাস 3/4x। এটাই হচ্ছে তোমার নিম্নে অসীম তল। অসীম তল হচ্ছে বেসিক্যালি অধিবৃত্তর ক্ষেত্রে, হ্যাঁ, অধিবৃত্তর ক্ষেত্রে যে তোমার যে ইকুয়েশন দুটাকে অধিবৃত্ত কখনোই ক্রস করা না। যেমন ধরো এই যদি একটাই অধিবৃত্ত হয়, এই যদি একটাই অধিবৃত্ত হয়, কখনোই দুইটা ইকুয়েশন এমন থাকে যে, যেমন দেখো এই এক্স অক্ষটা দেখতেছো না আর এই ওয়াই অক্ষটা দেখতেছো না, এটাই হচ্ছে এই অধিবৃত্তর জন্য দেখা যায় অসীম তল। এই অধিবৃত্তের এই পার্টটুকু এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ক্রস করতে পারে না, তাহলে এটা হচ্ছে এই অধিবৃত্তের জন্য অসীম তল। এই পার্টটুকু দেখো এক্স অক্ষের এই অংশ আর ওয়াই অক্ষের এই অংশকে ক্রস করতে পারে, এটা হচ্ছে কি তাদের জন্য অসীম তল। বেসিক্যালি এরকম থাকে, অসীম তলটা বেসিক্যালি এরকম থাকে, দুইটা সরলরেখা থাকে, যে সরলরেখাগুলোর পাশে যে এভাবে অধিবৃত্তগুলো থাকে, এবং অধিবৃত্তগুলো কখনোই যে সরলরেখাগুলোকে ক্রস করতে পারে না, সেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাসিম্পটট। অ্যাসিম্পটট, বাংলায় বলা হয় অসীম তল। অসীম তল মানে হচ্ছে যে ধরা হয় যে অসীমে গিয়ে হয়তো বা টাচ করবে, বাট বাস্তবে টাচ করে না, একদম খুব ক্লোজ যায়, কিন্তু টাচ করে না কোনো যে সরলরেখাগুলো। সেই সরলরেখার ইকুয়েশন গুলো বের করার সিস্টেমটা হচ্ছে কি, সিস্টেমটা হচ্ছে তুমি রাইট হ্যান্ড সাইডে 0 করবা। রাইট হ্যান্ড সাইডে অধিবৃত্তের যে ইকুয়েশনটা থাকবে সেই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইডে তুমি 0 করে দিবে। 0 করে দিলে তখন তোমার ওইখান থেকে তুমি সরলরেখা দুইটা ইকুয়েশন পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার চলো পরের প্রবলেম দেখি। এবার আসো, কোন একটি সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, দৃশ্যকল্প 1 হতে কোন একটি সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, সো আমাকে একটু বলো তো, এখানে যে প্রবলেমটা আমরা করতেছি, এই প্রবলেমটা কি এক্স্যাক্টলি আগের যে ম্যাথটা করলাম সেই ম্যাথের পরাবৃত্তের সমীকরণটা বের করার জন্য যা যা ইনফরমেশন দেওয়া ছিল, এখানে কি এক্স্যাক্টলি সেম ইনফরমেশন দেওয়া আছে কিনা দৃশ্যকল্প 1 এ? এক্স্যাক্টলি। তার মানে আগের প্রবলেমের মধ্যে আমরা শীর্ষবিন্দু দেওয়া ছিল, আমাদের উপকেন্দ্র দেওয়া ছিল, শীর্ষবিন্দুর উপকেন্দ্রের সাহায্যে আমরা হচ্ছে পরাবৃত্তের সমীকরণটা বের করছিলাম। এই প্রবলেমের মধ্যে এক্স্যাক্টলি সেম ইনফরমেশন দুটো দেওয়া আছে, শীর্ষবিন্দু দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে। শীর্ষবিন্দু উপকেন্দ্রের সাথে তোমরা কি করবা, এই যে এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, আগের প্রবলেমটার মতোই নিয়ামক রেখা যে বিন্দুতে শীর্ষবিন্দু অক্ষরেখাকে ছেদ করছে, অক্ষকে যে বিন্দুতে ছেদ করছে ওই বিন্দুটা বের করবা, ওকে। তারপর হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ বের করবা, তারপর কি এসপি যেগুলো পিএম করবা, পরাবৃত্তের সমীকরণ বের হয়ে যাবে। এখন চলো দৃশ্যকল্প 2 দেখি, সম্ভবত সেটা একটু ডিফারেন্ট। দৃশ্যকল্প 2 এর মধ্যে বলছে একটা উপবৃত্তের একটি উপকেন্দ্র ও তার নিকটতম নিয়ামকের দূরত্ব হচ্ছে 14 সেন্টিমিটার। বলছে দৃশ্যকল্প 2 হতে উপবৃত্তটি উৎকেন্দ্রিকতা 3/4 হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা, আগে একটা উপবৃত্ত আঁকার চেষ্টা করি এবং দেখো যে কোশ্চেনটা কি বললো, কোন জিনিসগুলো বাইর করতে বলছে, চলো সেটা আগে দেখি। দুই দিকে দুইটা নিয়ামক রেখা থাকে, মাঝখানে থাকে অক্ষরেখা এবং দুইটা শীর্ষবিন্দুও থাকে, দুইটা হচ্ছে গিয়ে উপকেন্দ্র থাকে। এখন আমাকে বলো দেখি যে একটা উপবৃত্তের ধরো আমি এই উপকেন্দ্রটা নিয়ে ধরো আমি এই উপকেন্দ্রটা নিয়ে চিন্তা করতেছি, বলো দেখি এই উপকেন্দ্রের স্থানাঙ্ক কেমন হওয়া উচিত, স্থানাঙ্ক কেমন হয়? দেখো এই উপবৃত্তের কর্নারে যে দুইটা পয়েন্ট থাকে, এই কর্নারের পয়েন্ট গুলাকে বলা হয় শীর্ষবিন্দু, ওকে।
শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কেমন হয়? প্লাস মাইনাস a কমা 0। একটা শীর্ষবিন্দু হয় প্লাস a কমা 0, আর একটা শীর্ষবিন্দু হয় মাইনাস a কমা 0। এটা হচ্ছে গিয়ে উপবৃত্তের জন্য শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। এখন আমাকে বলো তো উপবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হয়? প্লাস মাইনাস a কমা 0। প্লাস মাইনাস a কমা 0। তাহলে এই শীর্ষবিন্দুটা হচ্ছে a e কমা 0। আমি ধরে নিলাম এটা হচ্ছে a e কমা 0, আর এটা হচ্ছে কত? মাইনাস a e কমা 0। আচ্ছা, বলতে পারবা যে নিয়ামক রেখাটা অক্ষরেখাকে যেই বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক জানি কত হয়? কি কত? কি বললাম? a বাই e কমা 0। ভেরি গুড। প্লাস মাইনাস a বাই e কমা 0, তার ডান পাশটাকে ধরলাম a বাই e কমা 0। এখন দাও প্রশ্ন মধ্যে আবার একটু বড়। উপবৃত্তের উৎকেন্দ্রিকতা 3/4 হলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, দৃশ্যকল্প কি বলা হয়েছে? দৃশ্যকল্প বলা হয়েছে উপবৃত্তের একটি উপকেন্দ্র এবং তার নিকটতম নিয়ামকের দূরত্ব 14। ভালোভাবে বোঝার চেষ্টা করো। উপকেন্দ্র আছে তো দুইটা, এখানে একটা, এখানে একটা। আচ্ছা, ধরে নিলাম উপকেন্দ্র হচ্ছে একটি উপকেন্দ্র হচ্ছে a e কমা 0। তাহলে এইটা থেকে নিকটতম নিয়ামক রেখা কোনটা? এইটা থেকে নিকটতম নিয়ামক রেখা কিন্তু এই নিয়ামক রেখাটা, আর এইটা হচ্ছে দূরতম নিয়ামক রেখা। আমার দূরতম নিয়ামক রেখা দরকার নেই। তাহলে এই উপকেন্দ্র থেকে নিকটতম নিয়ামক রেখার দূরত্ব, অর্থাৎ এই দূরত্বটুকু হচ্ছে 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার। ওকে, দেখো তো, চিন্তা করে, এটা হচ্ছে মূল বিন্দু বা 0 0 0 0 বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব হচ্ছে a বাই e। আবার 0 0 বিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে a e। তাহলে আমারকে বলছে যে উপকেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত, নিকটতম নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব 14। তার মানে a বাই e থেকে যদি আমি এই কে বিয়োগ করি, a বাই e থেকে যদি আমি এই কে বিয়োগ করি, আমি পাবো কত? প্রশ্ন মতে আমি পাবো 14 সেন্টিমিটার আমার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি a বাই e থেকে এই কে যদি আমরা বিয়োগ করি, আমরা পাবো 14 সেন্টিমিটার। সেন্টিমিটার লেখা দরকার নেই, 14। এবং আমাদের এখানে ই এর ভ্যালুটা দেওয়া আছে, ই ইজ ইকুয়াল টু হচ্ছে 3/4। ই ইজ ইকুয়াল টু কত? 3/4। এখন আমাদের টার্গেট হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করা। বলতে পারবা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটার ফর্মুলাটা কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ফর্মুলা কি? 2 ইনটু ছোট স্কয়ার মাইনাস বড়। এক্স্যাক্টলি। তাহলে 2b² হবে এখানে, 2b² 2b² ডিভাইডেড বাই a হবে আমাদের এখানে অ্যান্সার। চলো 2b² ডিভাইডেড বাই a বের করতে হবে। চলো আগে a আর b তো বের করতে। এখন আমরা ই এর জায়গায় যদি ই এর ভ্যালুটা বসায় দেওয়া হয়, তাহলে এখানে কত থাকতেছে? ই এর জায়গায় ই এর ভ্যালু বসায় দিলে আমরা পাচ্ছি হচ্ছে a ডিভাইডেড বাই ই ইজ ইকুয়াল টু কত? 3/4। 3/4 মাইনাস a ইনটু 3/4 ইজ ইকুয়াল টু 14। তাহলে হচ্ছে 4a ডিভাইডেড বাই 3 মাইনাস 3a ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু 14। আচ্ছা, তো এখন সিম্পল, এখানে আমরা লসাগু যদি করি, 3 আর 4 এর লসাগু 12, তো 4 মানে 16a মাইনাস 9a ইজ ইকুয়াল টু 14। তাহলে তুমি যেটা করতে পারবে এখানে, যদি গুণ করি আমি রাইট হ্যান্ড সাইডে যদি 12 টাকে গুণ করে দেই, 16 থেকে 9 গেলে হচ্ছে 5a। 5a ইজ ইকুয়াল টু হচ্ছে 14 ইনটু 12। দ্যাট মিন্স a ইজ ইকুয়াল টু হচ্ছে 14 ইনটু 12 ডিভাইডেড বাই 5। 14 ইনটু 12 ডিভাইডেড বাই 5 করলে তুমি পাবে a ইজ ইকুয়াল টু 24। আচ্ছা, এখন যদি আবার তুমি a ইজ ইকুয়াল টু 24 যদি তুমি, আমরা জানি আবার আমরা জানি উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু √1 মাইনাস ছোট স্কয়ার বাই বড় স্কয়ার, মানে b² বাই a স্কয়ার হবে। আবার দেখো ই এর ভ্যালু দেওয়া আছে, ই এর ভ্যালু কত দেওয়া আছে প্রশ্নে? 3/4। 3/4 ইজ ইকুয়াল টু প্রশ্ন তো দেওয়া আছে হচ্ছে এইটা। সেখান থেকে আমরা বি এর ভ্যালুটা বের করতে পারবো। হোল স্কয়ার যদি করি 9/16 ইকুয়াল টু 1 মাইনাস b² ডিভাইডেড বাই a এর ভ্যালু হচ্ছে 24, মানে 24 স্কয়ার। এখান থেকে যদি তুমি ক্যালকুলেট করো, তুমি পাবা হচ্ছে গিয়ে b² বাই 24 স্কয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস 9/16, মানে হচ্ছে তুমি পাবা 7/16। দ্যাট মিন্স এখান থেকে b ইজ ইকুয়াল টু আলটিমেটলি ক্যালকুলেট করলে পাবা 252। b ইজ ইকুয়াল টু সরি b² ইজ ইকুয়াল টু পাবা 252। b² ইজ ইকুয়াল টু পাবা 252। আচ্ছা, b² ইজ ইকুয়াল টু 252 যদি হয়, তো এখন আমরা উপকেন্দ্রিক লম্বের ফর্মুলায় আসি। উপকেন্দ্রিক লম্ব,
ফর্মুলা হচ্ছে 2 ইন্টু বড় স্কোয়ার ছোট স্কোয়ার ডিভাইডেড বাই বড়, মানে 2 ইন্টু ছোট স্কোয়ার মানে 252 ডিভাইডেড বাই বড় মানে কত, এ এর ভ্যালুটা জানি কত, এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 24। তো কাটাকাটি যদি করি আমি সবশেষে কত পাবো এখানে 24, তো কাটাকাটি করলে পাবো 20, এটা দিয়ে কাটলে পাবো 11। 24 ইন্টু 10 হচ্ছে গিয়ে 240, 240 এর সাথে আরো যদি 200 আরো 24 যদি 252 কাটাকাটি করলে কত, হ্যাঁ তাহলে এখান থেকে তাহলে আমার হচ্ছে গিয়ে আবার 2 দিয়ে গুণ করলে আমি সব মিলে পাবো হচ্ছে 21 21 পাবো, 21, হ্যাঁ 21 সেন্টিমিটার, 21 পাবো। তার মানে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 21 সেন্টিমিটার। ওকে, সো এটা হচ্ছে গিয়ে প্রবলেম, ঠিক আছে। তো চলো এবার নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেম আছে, এখানে তো আর সৃজনশীল নেই, তো আরেকটা সৃজনশীল, লাস্ট সৃজনশীল, এটা একটু ডিফিকাল্ট, এটা করলেই মোটামুটি, তবে এই প্রবলেমটা করলে ব্রেইন স্টর্মিং হবে ভালো। তো আমার ইচ্ছা আছে তোমাদের সাথে এখন থেকে ছোট ছোট ক্লাস করা, বাট যতদিন সম্ভব ক্লাসগুলোকে কন্টিনিউ করা তোমাদের পরীক্ষা পর্যন্ত, ঠিক আছে, যাতে আমারও পড়ালেখার সমস্যা না হয়, তোমাদেরও সমস্যা না হয়। আচ্ছা এখন চলো এই প্রবলেমটা কিভাবে ডিল করতে পারি দেখি। কি বলছে এখানে, প্রবলেমটা টাফ, তোমরা আমি একটু এক্সপেক্ট করবো তোমরা প্রবলেমটা পুরোটা পড়বো। তো এখানে যারা আছে একটু প্রবলেম পুরোটা একটু পড়ার চেষ্টা করো, সিলেট বোর্ড 2019। তারপর আমি এক্সপ্লেন করবো, তোমরা আগে প্রবলেমটা পড়ো, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময় দিলাম, প্রবলেমটা পুরোটা পড়ো, একটু ইমাজিন করো, নিজের মতো খাতা আঁকি করো, যাই করো, একটু চিন্তা করো, ঠিক আছে। তুমি যদি তোমার মস্তিষ্কে শক্তি বাড়াইতে না পারো, তোমার জন্য কিন্তু অ্যাডমিশন লাইফটা কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আবার বলতে যে ভাই মস্তিষ্কে শক্তি না বাড়লে সমস্যা আছে, প্রবলেমগুলো নিজ থেকে সলভ করা, প্রবলেমগুলো নিজ থেকে নিজের ব্রেইনে চিন্তা করতে পারার এই ক্ষমতাটা তৈরি করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে। যেই প্রবলেমটা আমি করাই দিব সেটাই পারা, তার বাইরে কোনো প্রবলেম না পারা, এই জিনিসটা থাকলে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রবলেমে পড়বা, ঠিক আছে। তাহলে প্রবলেমটা পুরোটা একটু পড়ো, তোমাদের জানা যেসব থিওরেম গুলো জানো, যেসব যা কিছু জানো, সেগুলো দিয়ে একটু ভেরিফাই করার চেষ্টা করো যে আসলেও কি করা যাবে কিনা বা কিভাবে করা যেতে পারে। আচ্ছা, তো ধরে নিলাম তোমরা প্রশ্নটা পড়ছো, চলো এটা সলভ করি, এটা আজকে আমাদের ক্লাসের শেষ প্রবলেম, ঠিক আছে। তো প্রথম প্রবলেমটা দেখি, ক নম্বর কোশ্চেনটা তো ইজি হবে। ক নম্বরে কি বলছে চলো সেটাকে সলভ করি। ক নম্বরে বলছে যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা বলতে পারবা এখানে a ইজ ইকুয়াল টু কত হবে আর b ইজ ইকুয়াল টু কত হবে? A is equal to 3 and B is equal to 5. হ্যাঁ, a ইজ ইকুয়াল টু 3 আর b ইজ ইকুয়াল হচ্ছে 5। a ইজ ইকুয়াল টু 3 আর b ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে আমাদের কি বলছে এখানে, কণিকের অক্ষদ্বয়ের দৈর্ঘ্য নির্ণয় করো। আগেই বলি এখানে মাঝখানে মাইনাস আছে, তার মানে এটা একটা অধিবৃত্ত সমীকরণ। আচ্ছা, তো অধিবৃত্ত সমীকরণ হবে, তো অধিবৃত্তের সমীকরণে বাই দ্য ওয়ে এটাকে আমি একটু আদর্শ আকৃতিতে নেই, কাজ আছে নাহলে অধিবৃত্ত সমীকরণের সমস্যা হবে।
আদর্শ আকৃতিতে নেই, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25, এখানে কিন্তু +1 আছে। আমরা জানি অধিবৃত্ত সমীকরণে রাইট হ্যান্ড সাইডে 1 থাকা লাগবে, তাহলে এই +1টাকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিই তাহলে হবে -1, বাট আমার তো +1 রাখা লাগবে। +1 রাখার জন্য আমি উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করব। তো -1 দিয়ে যদি আমি গুণ করি আমি কত পাবো, -x স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 ইজ ইকুয়াল টু +1। তার মানে আমার আদর্শ আকৃতিটা নিয়ে আসতে এটা হবে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 25 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু 1। এই হয়ে গেল আমার আদর্শ আকৃতি। তাহলে আর অধিবৃত্তের ক্ষেত্রে মনে রাখবা যার আগে মাইনাস থাকে তার নিচে যেটা থাকে সেটাই হচ্ছে গিয়ে ছোটটা, ঠিক আছে? এটা এ হবে, বাট এটাকে কিন্তু তোমার সবসময় ছোট ধরতে হবে। আমরা √1 মাইনাস √, ছোট স্কয়ার বাই বড় স্কয়ার এরকম করি না, সেক্ষেত্রে ছোট কিন্তু যার আগে মাইনাস থাকে তার দৈর্ঘ্যটা হয় ছোট। ওকে, অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু কার নিচে সংখ্যাটা বড় বা কার নিচে সংখ্যা ছোট এটার উপর ডিপেন্ড করে। এখন a = 3 আর b = 5। তাহলে আমার আর অক্ষ বলতে একটা অক্ষ আছে, আর একটা অনুবন্ধী অক্ষ বলতে আরেকটা অক্ষ আছে। আর অক্ষের দৈর্ঘ্য কত হবে বলো তো? 2 ইনটু কত হবে? আর অনুবন্ধী 2 ইনটু কত হবে? আর হবে 2 ইনটু এ আর অনুবন্ধী 2 ইনটু বি। আর হবে হচ্ছে 2 ইনটু 5, মানে 2 ইনটু বি হবে এখানে। আর অক্ষ হবে এখানে বি। এখানে হচ্ছে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 25 দেওয়া আছে, তার মানে বি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 5। এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 দেওয়া আছে, তার মানে এ ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 3। আর হবে 2 ইনটু 5 মানে 10, আর এটা অনুবন্ধী হবে 2 ইনটু 3 মানে হচ্ছে 6। ঠিক আছে, তার মানে এই আকৃতিটা কিন্তু অধিবৃত্তের দুইটা ফর্ম আছে, তুমি দেখো। একটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, ওইটা। আর একটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখানে কিন্তু এক্স স্কোয়ারের রাশির আগে মাইনাস আছে, তার জন্য কিন্তু ফর্মুলা গুলো একটু করে চেঞ্জ হয় কিছু কিছু জায়গায়। ঠিক আছে, তার মানে এই জিনিসটা তোমরা তোমাদের যে কোনো বইয়ের মধ্যে খুললে চ্যাপ্টারের মাঝখানে কোনো এক জায়গায় তোমরা দেখতে পারবা। আর আমি তো এগুলো বলছিলাম, ক্লাসগুলো দেখলেও আবার রিমাইন্ড হবে। এবার চলো এই প্রবলেমটা তো সহজ প্রবলেম, এবার পরেরটা দেখি। বলছে ও হচ্ছে তোমার উপকেন্দ্র। ভালোভাবে কোশ্চেনটা পড়ার চেষ্টা করি। চলো, ও হচ্ছে গিয়া উপকেন্দ্র। তাহলে এই ও বিন্দু মানে হচ্ছে মূল বিন্দু, মানে 0 0 বিন্দুটা হচ্ছে উপকেন্দ্র। আচ্ছা, 0 0 বিন্দু কিছু একটা উপকেন্দ্র হবে, যেটা আমি বের করতে চাচ্ছি। 0 0 বিন্দু হচ্ছে উপকেন্দ্র, এ বি কে শীর্ষবিন্দুতে স্পর্শক, পরাবৃত্তের নিয়ামকের সমীকরণ বের করো। আচ্ছা, তাহলে এমন একটা পরাবৃত্ত সে চাচ্ছে, যেই পরাবৃত্তটা কেমন হবে? যেই পরাবৃত্তটা এইরকম হবে। তোমরা বুঝতে পারতেছো? এই হচ্ছে কি এমন একটা পরাবৃত্ত চাচ্ছে যেই পরাবৃত্তের এই যে ও হচ্ছে কি যার হচ্ছে কি হবে, ও হচ্ছে তার এস হবে বা উপকেন্দ্র হবে। 0 0 বিন্দু হবে তার উপকেন্দ্র। আর এই যে এবি সরলরেখাটা কোশ্চেনে দেওয়া হয়েছে, এই এবি সরলরেখাটা হবে শীর্ষবিন্দু। যে এই বিন্দুটা শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুতে তার স্পর্শক। এবি সরলরেখাটা হবে শীর্ষবিন্দুতে স্পর্শক। ওকে, তাহলে এই হচ্ছে কি আমার উপবৃত্তটা। দেখো আবারও দেখো, আবারও আঁকতেছি। উপবৃত্ত হচ্ছে এটা হচ্ছে পরাবৃত্তটা, সরি ভুল বলতেছি, পরাবৃত্ত। এইটা হচ্ছে তার শীর্ষবিন্দু, এই হচ্ছে তার শীর্ষবিন্দুতে স্পর্শক, শীর্ষবিন্দুতে স্পর্শক। আর এটা হচ্ছে তার উপকেন্দ্র, 0 0 হচ্ছে তার উপকেন্দ্র। তার বাইরে দিয়ে হয়তো কোথাও তার নিয়ামক রেখা যাবে। এরকম একটা সিনারিও ক্রিয়েট হইলো। এখন আমাকে এই পরাবৃত্তের জন্য কি করতে হবে? নিয়ামকের সমীকরণ বের করতে হবে। এই বাইরের যে সমীকরণটা, বাইরে দিয়ে যে নিয়ামকটা যাবে, এটা যদি শীর্ষবিন্দুতে স্পর্শক হয় তাহলে বাইরে দিয়ে নিয়ামকটা সমীকরণ আমার বের করতে হবে। চলো দেখি বাইর করতে পারি কিনা। ওদের আগে ওরা যেই উদ্দীপক দিছে সবকিছু দিছে ওই অনুযায়ী আগে চিত্রটা। ওরা দিল, এইটা দিল এই বিন্দু। এই বিন্দু কত দিছে দেখি তো। এই বিন্দু হচ্ছে দেখো -4,0, বি বিন্দু হচ্ছে 0,4, এই বিন্দু হচ্ছে কি -4,0। এই বিন্দুটাকে বলতেছে বি বিন্দু, বি বিন্দু হচ্ছে 0,4। আর এটা তো মূল বিন্দু ও বিন্দু, যেটাকে বলতেছিল এস 0 0। তাহলে দেখো তো এটা হচ্ছে পরাবৃত্ত। তাহলে এই পরাবৃত্তের এই হচ্ছে গিয়ে ফিগারটা আমি ড্র করলাম। এখন তাহলে বুঝতেই পারতেছো এইটা হচ্ছে গিয়ে তার অক্ষরেখাটা যাবে এইভাবে, মাঝখান দিয়ে কোথাও দিক দিয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি তার স্পর্শক। কিসে স্পর্শক? শীর্ষে স্পর্শক। শীর্ষবিন্দুতে এটা হচ্ছে স্পর্শ করে গেছে। তাহলে শীর্ষবিন্দুতে স্পর্শক যেটা আছে এটার সাথে প্যারালালি, সমান্তরালে এই বাইরের দিকে থাকবে হচ্ছে তার নিয়ামক রেখা, তাই না?
পরাবৃত্তের এই সাইডে থাকে না নিয়ামক রেখা, একদিকে থাকে হচ্ছে তোমার এটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু থেকে ঠিক যতটা একদিকে হচ্ছে থাকে তোমার উপকেন্দ্র, শীর্ষবিন্দু থেকে আরেক দিকে থাকে তোমার নিয়ামক রেখাটা। তাহলে এই হচ্ছে কি নিয়ামক রেখা। আমার টার্গেট হচ্ছে এই নিয়ামক রেখা সমীকরণটা বের করা। তাহলে চলো একটু নেমিং গুলো দেই ঠিক মতো। এইটা হচ্ছে এস বিন্দু, এটা হচ্ছে এস আমার 0 0 বিন্দু। আমি নাম দিলাম, এটাকে ধরলাম ধরো এটা এ বি, তো আগে থেকে দেওয়া আছে, ধরলাম এটা হচ্ছে আমার এটা কি দিব, ধরো এটা পি বিন্দু, ঠিক আছে। আর এটাকে ধরলাম আমি জেড বিন্দু ধরলাম, এটাকে ধরলাম জেড বিন্দু। আচ্ছা, তো চলো এখন আমরা পি বিন্দুটা বের করতে হবে আর জেড বিন্দুটা বের করতে হবে। কিভাবে করবো এটাই তো সমস্যা। একটা জিনিস খেয়াল করো, ভাইয়া পি বিন্দুটা কি এ বি এর মধ্যবিন্দু হবে না? পি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, আমি যে চিত্রটা আঁকলাম সেই চিত্রটা দেখে মনে হচ্ছে মধ্যবিন্দু হবে, বাট এইটা কিন্তু তুমি কখনোই বলতে পারবে না এটা মধ্যবিন্দু কিনা, ঠিক না। তোমার পরাবৃত্তটা এমনও হইতে পারে, এমনও হইতে পারে, মানে বিভিন্ন দিক দিয়ে তোমার শীর্ষবিন্দু থাকতে পারে, যেখানে যার জন্য হইলো এই এসটা হচ্ছে গিয়ে তার উপকেন্দ্র হবে, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে থাকতে পারে। আমার কথা মেইন কথা হচ্ছে এটা, ঠিক আছে। শীর্ষবিন্দু তুমি মধ্যবিন্দু বলতে পারো না, চিত্রটা দেখে মনে হইতেছে মধ্য, আমি হয়তো এমন ভাবে আঁকছি যে মধ্যবিন্দু মনে হয়ে যেতে সেটা, তা আমার আকার ব্যর্থতা, বাট এটা মধ্যবিন্দু হবে না। আচ্ছা, এখন এটাকে কি করা যায়, এখন কিভাবে বের করবো এটা, সেটা কাজ করবো। তোমরা আগে আমাকে বলো তো, তোমরা কি এ বি সরলরেখাটা বের করতে পারবা? দেখো এ বিন্দু দেওয়া আছে, বি বিন্দু দেওয়া আছে, মানে শীর্ষবিন্দুতে যেটাকে স্পর্শক বলা হয়েছে, যেটাকে বলা হয়েছে আমার শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক, তোমরা কি সেই স্পর্শকের সমীকরণটা বের করতে পারবা, অর্থাৎ এ বি সরলরেখাটা বের করতে পারবা? এ বি সরলরেখাটা বের করে আমাকে একটু জানাও তো, এ বি সরলরেখাটা কত আসে, জানো আমাকে এ বি সরলরেখাটা কত আসে। y2 minus y minus y1 divided by y1 minus y2, x minus x1 divided by x1 minus x2, এটা হচ্ছে কি ফর্মুলা। দুই বিন্দু, আমি দুইটা বিন্দু দেওয়া থাকলে সরলরেখা বের করার ফর্মুলা হচ্ছে এরকম। ওকে, তাহলে এখন এই সরলরেখা বের করার ফর্মুলা তো তুমি জানো, তাহলে তুমি সরলরেখাটা বের করবে, আমাকে একটু জানাবা। কাজটা শেষ করে দিবে, একটু তাড়াতাড়ি জানো এটা কত আসে। ভাইয়া x minus y plus 4 is equal to 0. হ্যাঁ, দাও x minus y plus কত আসছে 4 ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে এবি সরলরেখাটা পাইলাম। আচ্ছা, আহ, তুমি তুমি ওকে বলতে পারবে যে নিয়ামক রেখা সমীকরণটা, এখন এটা দেখে বলতে পারবা নিয়ামক রেখা সমীকরণ কত হবে। একটা সিম্পল ইনফরমেশন তোমাকে দেখাই, শীর্ষবিন্দুতে যেটা স্পর্শক অর্থাৎ এবি সরলরেখা যেটা তুমি বের করছো, নিয়ামক রেখা কিন্তু সবসময় শীর্ষবিন্দুতে স্পর্শকের সাথে সমান্তরাল হয়। তুমি সমান্তরাল সরলরেখার কনসেপ্ট থেকে কি তুমি বলতে পারবা, যদি এবি সরলরেখাটা x মাইনাস ওয়াই প্লাস 4 হয়, তাহলে নিয়ামক রেখার সমীকরণটা কত হবে, x মাইনাস কেমন হবে এটা? X minus y plus k is equal to 0. ভেরি গুড, x মাইনাস ওয়াই প্লাস কে ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা হচ্ছে নিয়ামক রেখা সমীকরণ। বাট অ্যান্সারটা হয়ে যাইতো, শুধুমাত্র প্রবলেম হচ্ছে আমি এখনো কে এর ভ্যালুটা জানি না, আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। তো কে এর ভ্যালুটা কিভাবে বের করা যায়, চলো একটা কাজ করি, একটা জিনিস খেয়াল করো। তোমরা আমাকে একটা জিনিস বলো তো, এটা হচ্ছে এস বিন্দু, যেটা হচ্ছে উপকেন্দ্র, যেটা দেওয়া আছে 0 0 বিন্দু। আচ্ছা বলো তো, এই বিন্দু থেকে আমি যদি একটা লম্ব দূরত্ব নিই, আমি এ বির উপর যদি লম্ব দূরত্ব নেই, এই দূরত্বটা যা আসবে এই বিন্দু থেকে আমি যদি নিয়ামক রেখার উপর লম্ব দূরত্ব নেই, সেই দূরত্বটা কেমন আসবে? এই বিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে নিয়ামকের উপর লম্ব দূরত্বের কেমন হবে, সম্পর্কটা কেমন হবে বলো তো? ইকুয়াল হবে
দ্বিগুণ হবে। ভেরি গুড। আচ্ছা দেখো, কারণ আমরা জানি এইখানে যে শীর্ষবিন্দুটা থাকে, শীর্ষবিন্দু থাকে একদম মিডলে, শীর্ষবিন্দুর এক পাশে থাকে আমার উপকেন্দ্র, আরেক পাশে থাকে নিয়ামক রেখার আর অক্ষ রেখার হচ্ছে ছেদবিন্দু। তার মানে আমি যদি উপকেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত লম্ব দূরত্ব নিই, সেটা দূরত্ব যা আসবে, উপকেন্দ্র থেকে যদি আমি নিয়ামক রেখা পর্যন্ত নিই, সেটা যা আসবে সেটা হবে কি উপকেন্দ্র থেকে এবি সরলরেখা বা শীর্ষবিন্দুতে অঙ্কিত স্পর্শক পর্যন্ত লম্ব দূরত্বের দ্বিগুণ। তাহলে আমি যেটা করব এখন, সিম্পল একটা কাজ করব, এখান থেকে দেখো, মানে আমি যেটা করব এখান থেকে দেখো, পিএস দূরত্ব, এস থেকে পি পর্যন্ত দূরত্ব, সেইটা হবে, সেইটার দ্বিগুণ হবে গিয়ে জেড থেকে এস পর্যন্ত দূরত্ব। জেড এস দূরত্বটা হবে 2 ইন্টু পিএস দূরত্ব, মানে পি থেকে এস বিন্দু পর্যন্ত দূরত্ব যা হবে, জেড থেকে এস বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে তার অর্ধেক হবে। অথবা আমি এভাবে বলতে পারি, পি থেকে এস বিন্দু পর্যন্ত যে দূরত্বটা হবে সেটাকে 2 দিয়ে গুণ করলে জেড থেকে এস বিন্দু পর্যন্ত দূরত্বটা আমি পাবো। আচ্ছা, এই কন্ডিশনটাকে ব্যবহার আমি করতে চাচ্ছি। 2 ইন্টু পিএস ইজ ইকুয়াল টু জেড এস। তাহলে চলো দেখি করার চেষ্টা করি। 2 ইন্টু, এই লম্ব দূরত্ব বের করার জন্য আমি এস বিন্দু থেকে শুরু করে আমি এবি সরলরেখার উপর একটা, এটা হচ্ছে দেখো পিএস দৈর্ঘ্যটা মানে কি, পিএস দৈর্ঘ্য মানে হচ্ছে এস থেকে এবি সরলরেখার উপর লম্ব দূরত্ব। তাহলে এই হচ্ছে কি আমার এবি সরলরেখা। তাহলে এস বিন্দু থেকে এবি সরলরেখার উপর লম্ব দূরত্বটা আমি কি কি লিখবো, মডুলাস, আমার এস বিন্দুটা জানি কত, এস বিন্দুটা কিন্তু 0 0, এস বিন্দু হচ্ছে মূল বিন্দু। তাহলে 0 0 বিন্দুটা কি করবে, এক ভুজার কোটির জায়গায় রিপ্লেস হয়ে যাবে। 0 - 0 প্লাস 4 এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার এক্স এর সহগ স্কয়ার মানে 1 স্কয়ার যোগ ওয়াই এর সহগ স্কয়ার মানে -1 স্কয়ার ইজ ইকুয়াল টু জেড এস। দেখো তো এই হচ্ছে কি নিয়ামক রেখা, জেড এর দৈর্ঘ্যটা মানে কি, এস বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত লম্ব দূরত্ব, এটাই হচ্ছে জেড এস। জেড এস যদি করি, নিয়ামক রেখা সমীকরণের এক্স এর জায়গায় 0 বসাও, ওয়াই এর জায়গায় 0 বসাও, যোগ কে এর মডুলাস ডিভাইডেড বাই রুট ওভার 1 স্কয়ার যোগ -1 স্কয়ার। তো দেখো নিচের এই অংশটুকু কেটে দিলাম, সিমিলার তাই। এইবার দেখো তো 2 ইন্টু মডুলাস 4 ইজ ইকুয়াল টু মডুলাস কে। আচ্ছা এখন যদি আমি তার মানে কি পাচ্ছি, আমি যদি মডুলাস উঠিয়ে দেই তাহলে আমি পাবো কে ইজ ইকুয়াল টু +-8। মডুলাস উঠিয়ে দিলে একটা প্লাস মাইনাস চলে আসে, আর কিছুই না। মডুলাস উঠিয়ে দিলে একটা প্লাস মাইনাস চলে আসে, এটা তোমাদের বাস্তব সংখ্যার ক্লাসগুলোতে ডিটেইলস আলোচনা করা হচ্ছে কেন আসে। তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে +-8। আচ্ছা কে এর ভ্যালু আসছে +-8। আচ্ছা তার মানে এখন আমাদের নিয়ামক রেখা সমীকরণটা কি হবে, তাহলে নিয়ামক রেখা সমীকরণটা এখন আমরা পেয়ে যাব। তাহলে x - y +-8 ইজ ইকুয়াল টু 0। বাট একটা প্রবলেম আবারও দেখা দিল, নিয়ামক রেখা কয়টা বলতো, পরাবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখা কয়টা হয়, একটাই হয়। একটা হয়। বাট এখানে তো কে এর ভ্যালু +-8 আসছে, তাহলে কে এর তো দুইটা ভ্যালু আসছে, তাহলে কে এর একটা ভ্যালুকে নেওয়া যাবে, একটা ভ্যালুকে কিন্তু নেওয়া যাবে না। কে এর একটা ভ্যালুকে নেওয়া যাবে, একটা ভ্যালুকে কিন্তু নেওয়া যাবে না। আচ্ছা এখন কোনটাকে নিব আর কোনটাকে নিব না, এটা আমার বুঝতে হবে। তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমরা যদি সরলরেখা আঁকা শিখো, x - y, কে এর ভ্যালু যদি -8 নেই, x - y ইজ ইকুয়াল টু যদি -8 নেই, তাহলে ইজ ইকুয়াল টু 0 হবে এই সরলরেখা সমীকরণ। চলো দেখি এই সরলরেখা সমীকরণ কেমন হয়, একটু দেখি চলো। x - y ইজ ইকুয়াল টু +8, আমি যদি 8 দিয়ে সবাইকে ভাগ দিই তাহলে আমি পাবো x/8 - y/8 ইজ ইকুয়াল টু 1। তাহলে এবার চলো আমি সরলরেখা সমীকরণটা আঁকার চেষ্টা করি। এটা কি হবে, x অক্ষ থেকে 8 অংশ কাটবে, y অক্ষ থেকে নেগেটিভ দিকে 8 অংশ কাটবে, বুঝতে পারছো? তাহলে এই সরলরেখাটা হবে এরকম। আচ্ছা বলো তো আমার নিয়ামক রেখা সমীকরণটা কি, এই দিক দিয়ে যাওয়া কি সম্ভব কিনা, এটা কি হবে, এই দিক দিয়ে কি যাইতে পারবে, যাইতে কিন্তু পারবে না। কারণ দেখো আমি চিত্র থেকে একটা নিয়ে দেখতেছি, দেখো চিত্রতে যাই, আবার চিত্রতে যদি যাও তুমি দেখো আমার নিয়ামক রেখা সমীকরণটা হবে পিছনের দিকে, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার কথা, বাট এটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাচ্ছে, ফোর্থ কোয়াড্রেন্টের দিকে, ঠিক আছে? তার মানে দুইটা সমীকরণ, কে এর দুইটা মানের জন্য দুইটা নিয়ামক রেখা সমীকরণ আসছে, বাট এই নিয়ামক রেখাটাকে আমি বাদ, এটা আসলে নিয়ামক রেখা না, একটা আসছে ভুল, তাহলে এটাকে বাদ দিতে হবে। তাহলে কে এর মান শুধুমাত্র +8 নিতে হবে, ঠিক আছে? তার মানে এভাবে যদি তুমি বেশি বেশি পরিমাণ প্রবলেম সলভ করো, তুমি কিন্তু আস্তে আস্তে তুমি কিন্তু ব্রেন খাটাইতে পারবে, ঠিক আছে? ভর্তি পরীক্ষাগুলোর মধ্যে কি হয়, ভর্তি পরীক্ষার মধ্যে একটা প্রবলেম, যেই প্রবলেমটা তুমিও পারো, যেই প্রবলেমটা আমিও পারি, কিন্তু আমরা আমাদের বাসায় পারি, এই প্রবলেমটাও দেখবা যে আমি আর তুমি পারবো না, এক্সাম হলে ভুল করে দিয়ে আসবো। এক্সাম হলে একটা প্রেশার কাজ করে মাথার মধ্যে, তো যারা আমরা দিছি পরীক্ষাটা তারা আমরা বলতে পারবো।
ভর্তি পরীক্ষার ক্ষেত্রে স্পেশালি, যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমি জানি কোনো প্রেশার কাজ করে না, কিন্তু আমার ক্ষেত্রে কাজ করে না। কারণ আমাদের ক্ষেত্রে একটু গার্ড একটু লুজ ছিল, প্লাস হচ্ছে আমরা সরকারি কলেজে সিট পড়ছিল, বন্ধু বান্ধব সবাই পরিচিত। অ্যাডমিশনে তো এটা হয় না, খুব প্রেশার কাজ করবে তোমার মাথার মধ্যে, তোমার টাইম থাকবে খুব লিমিটেড, তুমি তখন মাথা এত বেশি কাজ করবে না। যদি খুব বেশি পরিমাণে প্র্যাকটিস না করো, তোমার কিন্তু মাথা এভাবে কাজ করবে না। তখন যেটা দেখা যাবে কি, পারা জিনিসটাই তুমি মাথা হয়তো টাইম লিমিটেশনে সবকিছু মিলে তুমি ব্রেনটা তোমার কাজ করবে না, তুমি পারবা না। তোমার আরেকটা ফ্রেন্ড হয়তো একটা প্রবলেম পেরে গেল, একটা প্রবলেম পারা হয়নি, বইটা তুমি হয়তো 10 মার্ক বেশি পাইলে। এই 10 মার্ক বেশি মানে আসলে তোমার পজিশন যে কতটুকু আগে যাবে তুমি বলতে পারো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে পারি, 1 মার্কসের জন্য 100, 150, 200 পজিশন আগে যায়, ঠিক আছে? এত বেশি কম্পিটিশন থাকে, যেহেতু এমসিকিউ, সেখানে 1 মার্ক অনেক বেশি পজিশন হেরফের করে ফেলো। তবে তুমি একটা এমসিকিউতে তোমার হয়তো মাথা কোনোভাবে কাজ করলো না, বা সহজ একটা এমসিকিউ তুমি শেষ করতে পারো না, ওইটার জন্য তোমার পজিশন কিন্তু পিছিয়ে যেতে পারো না। অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং আননোন প্রবলেম নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। চিন্তা করার এই এই মানে থিঙ্কিং অ্যাবিলিটিটা বাড়াইতে হবে তোমার। তোমার লাইফের যে স্টেজেস হোক, তোমাদের কিন্তু থিঙ্কিং অ্যাবিলিটি বাড়াইতে হবে। অনেক ম্যাক্সিমাম মানে যে প্রবলেমটা হয়, আমাদের ইন্টারে একটু প্রবলেম ছিল, এটা হচ্ছে যে কি চিন্তা করতে জানো। টিচার যেভাবে করা একদম এইভাবে, যেভাবে খাওয়াই দিতে হবে, কিন্তু আমরা যে কনসেপ্ট গুলো দেওয়ার চেষ্টা করি, বা যে কোনো টিচার যে কনসেপ্ট গুলো দেওয়ার চেষ্টা করে, সেগুলো নিয়ে আরো কত ভাবে একটা প্রবলেমকে সলভ করা যায়। তুমি আসলে কি কি জানো, ওই জানা ইনফরমেশন গুলো নিয়ে একটু মাথা খাটাও। আমি তো এটা জানি, ওইটা জানি, তাহলে কিভাবে প্রবলেমটা সলভ করা যায়। সময় হয়তো একটু বেশি লাগবে। একটা মানুষ হয়তো দেখে দেখে সলিউশন দেখে বা এক করে একটা প্রবলেম 10 মিনিটে সলভ করতে পারবে, তোমার হয়তো এমনও লাগতে পারে 2 দিন লাগতে পারে, হইতেই পারে। এমন দেখছি আমি, আমার ক্ষেত্রে এমন হচ্ছে যে কিছু কিছু প্রবলেম সলভই করতে পারি না, বাট সলিউশন দেখি নাই, 2 দিন 3 দিন লাগছে, বাট যখন সলিউশন দেখছি মনে মনে আফসোস হচ্ছে যে কি করলাম, এত এত ইজি একটা প্রবলেম ছিল। কিন্তু আমার যদি 2 দিন লাগেও একটা প্রবলেম সলভ করতে, এটার কারণে আমার যেটা হলো, আমার ব্রেনটা কিন্তু অনেক বেশি মানে ওয়ার্ক করছে, ঠিক আছে? তখন কিন্তু আমি যে কোনো একটা কঠিন প্রবলেম না, আমি যত ডিপলি চিন্তা করতে পারবো, যারা এই কাজটা করে তারা কিন্তু ডিপলি চিন্তা করতে পারবে না। তো সব কথা বলার উদ্দেশ্য হচ্ছে প্রবলেম নিয়ে একটু চিন্তা করতে হবে সবসময়, ঠিক আছে? আর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বেশি বেশি প্র্যাকটিস করলে তখন হচ্ছে মাথার মধ্যে অটোমেটিক চলে আসে যে স্টার্টিংটা কিভাবে করবো, অ্যাপ্রোচটা কেমন হবে আমার একটা প্রবলেম, ঠিক আছে? চলো, লাস্ট প্রবলেম, আজকের দিনের শেষ প্রবলেম। প্রবলেমটা দেখো, ও হচ্ছে কেন্দ্র, আমাকে বলছে ওকে কেন্দ্র বানাইতে হবে, ওকে কেন্দ্র ধরতে হবে এবং এ বি কে নিয়ামক ধরে, এ বি কে নিয়ামক ধরে অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রদ্বয়, অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্রদ্বয় স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা হচ্ছে, তার উৎকেন্দ্রিকতা কত? 1/√2। আচ্ছা, এটাও মজার একটা প্রবলেম, চলো দেখি এটা সলভ করতে পারি কিনা। আগে বুঝো, ও বিন্দুটা হচ্ছে আমার মূল বিন্দুটা হচ্ছে আমার কেন্দ্র ধরতে হবে, মূল বিন্দুটা কিন্তু কেন্দ্র ধরতে হবে, আর এ বি কে ধরতে হবে আমার নিয়ামক রেখা। আচ্ছা চলো, ওদের ফিগারটা আমি আবারও ড্র করি। ওদের ফিগারটা ছিল এরকম, এ একটা বিন্দু ছিল, এই বিন্দুটার স্থানাঙ্ক কি দিচ্ছে? -4,0। বি বিন্দুর স্থানাঙ্ক দিচ্ছে 0,4। এইটা বলছে কি আমার উপবৃত্তের কেন্দ্র। আচ্ছা, এটাকে বলছে নিয়ামক রেখা। আচ্ছা, অক্ষরেখা নিয়ামক রেখা পরস্পর লম্ব হয় না, তার মানে আমার অক্ষরেখাটা হবে এই রেখা, এই নিয়ামক রেখার সাথে, সরি এটা তো শীর্ষবিন্দু দিয়ে যে রেখাটা গেছে সেটা, ঠিক আছে? কি বলছে দেখো, এ বি কে নিয়াম, ও সরি, এ বি কে নিয়ামক রেখা ধরতে বলছে। এ বি হচ্ছে কি আমার নিয়ামক রেখা, তাহলে নিয়ামকের সাথে লম্ব থাকে হচ্ছে কি আমার অক্ষরেখা। অক্ষরেখাটা থাকবে আমার এই নিয়ামক রেখার সাথে লম্ব, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকবে, তাই না? এমনই তো হবে। তাহলে এখন আমার আবার বলতেছে যে এই মূল বিন্দু বা ও বিন্দুটা হচ্ছে আমার এই উপবৃত্তের জন্য কেন্দ্র। চলো উপবৃত্তটা আঁকার চেষ্টা করি। তাহলে এই হয়ে গেল আমার উপবৃত্ত। তাহলে এক পাশে একটা নিয়ামক রেখা, এই পাশে আরেকটা নিয়ামক রেখা হবে, ঠিক আছে? দেখো তো টোটাল সিনারিওটা মোটামুটি বুঝতে পারতেছো কিনা। কেন্দ্র হয়ে এলো একদম মূল বিন্দুতে 0, 0। হ্যাঁ, এই পাশে একটা নিয়ামক রেখা আছে, এই পাশে একটা নিয়ামক রেখা আছে, ওকে। এবং এই দিকে থাকবে এস বা উপকেন্দ্র, এই দিকে থাকবে আরেকটা এস বা উপকেন্দ্র, ঠিক আছে? দুইটা এস থাকবে, এস এস প্রাইম বলতে পারি। এবার দেখি চলো কি বের করতে বলছে। এ বি কে নিয়ামক রেখা ধরতে বলছে, তাহলে এ বি কে আমি নিয়ামক রেখা ধরে আমি দেখো চিত্রটা কিন্তু আঁকছি এবং ওকে মূল বিন্দু ধরছি। দেখো আমার চিত্র কিন্তু আবার ঠিকঠাক আছে। অঙ্কিত উপবৃত্তের উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করতে বলছে, শুধুমাত্র আমার এস আর এস প্রাইম বের করতে বলছে, যেখানে
উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু কত? উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু হচ্ছে 1/√/2। আচ্ছা, ওকে, প্রবলেমটা দেখি তাহলে প্রবলেমটা কিভাবে সলভ করা যায়। তোমরা একটু চিন্তা করো, আমি একটু চিন্তা করি। আমার জন্য প্রবলেমটা আনকমন করছে, আমি একটু চিন্তা করি, দেখো তোমরা একটু চিন্তা করো কিভাবে করা যায়। কোনো আইডিয়া থাকলে আমাকে বলতে পারো। ভাইয়া এ বি এর মিডল পয়েন্টটা তো এবার ছেদ করবে না? আচ্ছা, এ বি এর মিডল পয়েন্ট ছেদ করবে কিনা এইটা আসলে কিভাবে বলবা তোমাকে? আমি তোমাকে বলি, দেখো ভাইয়া, দেখো, ধরো এটা হচ্ছে পরপর লম্ব হবে, আমি এটা বললাম, বাট এর মানে না যে এটা মিডল পয়েন্ট হবে, মানে লম্ব হবে। অক্ষরেখা নিয়ামক রেখাটা লম্ব হয়, বাট ছেদ করবে এটা তো মনে হয় বলা যাবে না। হ্যাঁ, এটা বলা যাবে না। ওকে, আর কোনো আইডিয়া আছে? আচ্ছা, অক্ষরেখা সমীকরণ, আচ্ছা দাঁড়ো ধরো, এ বি সমীকরণটা একটু বলো তোমাকে। আগের প্রবলেম, আগের ম্যাথে তো মানে বের করলাম। এ বি এর সমীকরণটা কত হয়? এক্স মাইনাস ওয়াই প্লাস 4। হ্যাঁ, আসিয়া বলো। ভাইয়া এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ না? দুই দিক থেকে হ্যাঁ, এটা সমান। এটা 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 সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, তাহলে এটা মিডল পয়েন্ট কেন হবে না? আচ্ছা একটু দাঁড়াও। সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে। আচ্ছা, এই ফিগারের জন্য সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যেতেছে। দাঁড়াও একটু দাঁড়াও। আচ্ছা ধরো, সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজের যদি আমি এক মাথা থেকে আমি আঁকি। আচ্ছা, খুব ভালো একটা বলছো। আচ্ছা দেখো, আহ, এই চিত্রের জন্য কিন্তু এটা কিন্তু মিডল পয়েন্ট হচ্ছে। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করে। এই চিত্রের জন্য হচ্ছে, বাট সব চিত্রের জন্য নাও হইতে পারে। আমি যদি তোমাকে এর ভ্যালুটা একটু চেঞ্জ করে দিতাম, এর ভ্যালুটা -4 না বলে আমি যদি বলতাম -8,0, তখন কিন্তু তুমি মিডল পয়েন্ট পাইতাম। ঠিক আছে, তাহলে মিডল পয়েন্ট এই চিত্রের জন্য হচ্ছে, যেটা তোমার অবজারভেশন এবং তুমি ভালোভাবে অবজার্ভ করতে পারছো, এটার জন্য তোমাকে থ্যাংক ইউ। বাট সব চিত্রের জন্য কিন্তু নাও হইতে পারে। ঠিক আছে, তাহলে এটার জন্য কিন্তু এটা মিডল পয়েন্ট হবে। তো তুমি এই বিন্দুটা বের করতে পারবে। গুড, ভেরি গুড। তাহলে তুমি কিন্তু চাইলে এই বিন্দুটা কিন্তু বের করতে পারবা। ওকে, হ্যাঁ, তাহলে তো এই প্রবলেম সলভ। ওয়াও, আমি এই প্রবলেমটা অনেক বড় একটা নিয়মে চিন্তা করতেছিলাম, অনেক বড় একটা নিয়মে আমি এই প্রবলেমটা চিন্তা করতেছিলাম, বাট তাহলে তো এই প্রবলেমটা সলভই হয়ে যাবে। তাহলে বলো তো মিডল পয়েন্টটা কত আসবে? এই মিডল পয়েন্টটা কত আসবে? এটা আসবে হচ্ছে তোমার -2,2। ওয়াও, এটা আসবে হচ্ছে -2,2। আচ্ছা, ও আরেকটা প্রবলেম সম্ভবত আছে, একটা প্রবলেম সম্ভবত আছে, একটা প্রবলেম আছে কি, এটা কি আদর্শ আকৃতির? এই উপবৃত্তটা তো আদর্শ আকৃতির না। আমাদের উপবৃত্তের ক্ষেত্রে ধরো আমাদের কি জানিছিল, উপবৃত্তের ক্ষেত্রে আমাদের একই ছিল, ভাইয়া এ বাই ই। কেন্দ্রটা তো 0 0 না? কেন্দ্র 0 0, বাট উপবৃত্তটা দেখো রোটেট হয়ে গেছে, রোটেশন হয়ে গেছে। এটা আমাদের আদর্শ আকৃতিতে এখন আর নাই। প্রবলেম তো হচ্ছে এইটাই। এখন মনে করো আমি আদর্শ আকৃতিতে থাকলে আমি যদি এই বিন্দুটা বের করতে পারতাম, তাহলে আমি এস আর এস প্রাইম বিন্দু বের করে ফেলতে পারতাম। কারণ আমরা জানি যে এ বাই ই তো দেওয়া আছে কোশ্চেনের মধ্যে, ই কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। তাহলে আমরা জানি যে এ বাই ই, তাহলে এ বাই ই ইজ ইকুয়াল টু কত হবে? এ বাই ই ইজ ইকুয়াল টু -2। এভাবে করে আমরা এ এর ভ্যালুটা বের করতে পারতাম। আমরা এ এর ভ্যালু আর ই এর ভ্যালু বের করলে এ ই কমা 0 দিয়ে আমরা কিন্তু এসটা বের করতে পারতাম। প্রবলেমটা তো হয়ে গেল যে এইখানে আদর্শ আকৃতি এটা রোটেট হয়ে গেছে, একটা ঝামেলা হয়ে গেছে আরো। আচ্ছা, চলো এখন দেখি এটা কিভাবে করা যায়। আচ্ছা, আমি একটু তাহলে ডিফারেন্ট আর কিভাবে করা যায় একটু দেখি। এটাকে এখন কি করা যায় ধরো। আচ্ছা, আমি তাহলে অক্ষরেখার আহ ও ও ও ও ও ও দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। অক্ষরেখার যদি সমীকরণটা বের করতে পারি, হ্যাঁ, বুঝতে পারছি। এই বিন্দু ছেদবিন্দু তো অবশ্যই -2,2 তো হবে। তো আচ্ছা, আচ্ছা, আরেকটা ওয়ে আছে।
মাই গড, এটা তো ঝামেলার প্রবলেম অনেক। কারণ এটা একটা ওয়ে আছে। যদি এই দুইটা বিন্দু অক্ষরেখা সমীকরণ তো মানে বের করতে পারবো, অক্ষরেখা সমীকরণ যদি বের করতে পারি তাহলে ছেদবিন্দু বের করতে পারবো। তারপরে এসকে আমি কি ধরবো? আচ্ছা, একটা কাজ করি, উপকেন্দ্রের স্থানাঙ্ককে আমি ধরলাম আলফা কমা বিটা ধরলাম। এটা হচ্ছে আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটাকে ধরলাম আমি আলফা কমা বিটা। এখন আমার হচ্ছে এই আলফা কমা বিটার ভ্যালুটা বের করতে হবে। তাহলে এখন কি করব? আলফা কমা বিটা ধরলে আচ্ছা দাঁড়াও। আচ্ছা, আমাকে অক্ষরেখা সমীকরণটা বের করে দিতে পারবা? অক্ষরেখা সমীকরণটা দেখো তো। অক্ষরেখা হচ্ছে নিয়ামক রেখার সাথে লম্ব, অক্ষরেখা হচ্ছে নিয়ামক রেখার সাথে লম্ব হয়। তাহলে নিয়ামক রেখা সমীকরণ কিন্তু আমরা এখানে জানি। তাহলে নিয়ামক রেখার সাথে লম্ব রেখার সমীকরণটা কেমন হবে? আবার দেখো, এটা অক্ষরেখাটা কিন্তু 0,0 এই মূল বিন্দুগামী। তাহলে নিয়ামক রেখা x - y+4 = 0, এইটার সাথে লম্ব রেখার সমীকরণটা কত হবে? জাস্ট কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে যাবে। কোএফিসিয়েন্ট গুলো চেঞ্জ হয়ে গেলে এটা কি হবে? x + y + k = 0। এটা হচ্ছে তার লম্ব রেখা সমীকরণ। x এর সহগ y এর কাছে, y এর সহগ x এর কাছে, মাঝখানের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখন দেখো তো অক্ষরেখার সমীকরণটা আবার কোন বিন্দুগামী? অক্ষরেখার সমীকরণটা কিন্তু আবার 0 0 বিন্দুগামী, মূল বিন্দুগামী 0 0 বিন্দুগামী। আমি যদি 0 0 বিন্দুটা বসাই তাহলে 0 + 0 + k = 0, মানে k এর ভ্যালু আসতেছে 0, k এর ভ্যালু আলটিমেটলি 0 আসতেছে। তাহলে k এর ভ্যালু যদি 0 আসে তাহলে আমরা পাচ্ছি যে আমাদের x + y = 0। তাহলে এটা হচ্ছে কি আমাদের অক্ষরেখা সমীকরণ। আচ্ছা, তাহলে আমরা অক্ষরেখা সমীকরণটাও জানলাম। অক্ষরেখা সমীকরণটা কত? অক্ষরেখা সমীকরণটা x + y = 0। আচ্ছা, ঠিক আছে। এখন অক্ষরেখা সমীকরণ জানি, আর আমাদের যেই উপকেন্দ্র সেটাকে আমি ধরলাম আলফা প্লাস বিটা। আচ্ছা বলো তো, অক্ষরেখার সমীকরণের উপর আমার এই উপকেন্দ্রটা অবস্থিত কিনা? তাহলে আমি কি বলতে পারি আলফা প্লাস বিটা = 0? আমি তাহলে কিন্তু এই সম্পর্কটা নিয়ে আসতে পারি। আমার টার্গেট হচ্ছে আলফার বিটার মানটা বের করা, আলফার বিটার মানটা বের করা। এই প্রবলেমটা অনেক ডিফিকাল্ট একটা প্রবলেম দিছে, দেখি করতে পারি কিনা। তাহলে আলফা প্লাস বিটা = 0, তাহলে আমরা আলফা বিটার একটা সম্পর্ক কিন্তু তৈরি করতে পারছি। এবার এবার এখন কি করা যায়? এবার ধরো কেন্দ্র থেকে যদি আমি উপকেন্দ্রের দূরত্বটা বের করি। আচ্ছা, এখন আমি আরেকটা সম্পর্ক বের করবো। আমি চাচ্ছি আলফা আর বিটাটা বের করতে, ঠিক আছে? আমি আরেকটা সম্পর্ক বের করতে পারি, সেটা হচ্ছে বলতো কেন্দ্র থেকে উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,0। তাহলে 0,0 এই বিন্দু থেকে আলফা কমা বিটা এই বিন্দু দূরত্ব কত হবে? মধ্যবর্তী দূরত্ব কত হবে বলতো? √(x2 - x1) যোগ y2 - y1) করতে পারবো না? করলে তুমি কি পাবা? √α² যোগ β²। আচ্ছা, কেন্দ্র থেকে শীর্ষবিন্দু যদি আমি ধরো, এবার আমি যদি একটা কাজ করি, দূরত্ব বের করি, তাহলে আচ্ছা এখন আচ্ছা এখন দাঁড়াও, প্রবলেমটা অলমোস্ট সলভ। তোমাদের আদর্শ আকৃতিতে আমি তোমাদের একটা বলি, আদর্শ আকৃতিতে আমরা আসলে কি করব? তোমরা একটা জিনিস যদি খেয়াল করো, আমি তোমাদের আদর্শ আকৃতিতে একটা কোইন্সিডেন্স দেখাই, যেটা আমি হয়তো আগে দেখাইনি। ধরো এইটা হচ্ছে আমার মূল বিন্দু, ঠিক আছে? আচ্ছা, এই বিন্দুটা হচ্ছে আমার উপকেন্দ্র, যেটা এই কমা 0। আচ্ছা, এই বিন্দুটা হচ্ছে আমার শীর্ষবিন্দু, যেটাকে আমরা, আচ্ছা এই বিন্দুটা হচ্ছে কি তার শীর্ষবিন্দু আর আচ্ছা একটা জিনিস খেয়াল করবা, মূল বিন্দু থেকে
আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি এ ই কমা 0 হয়, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু হয় এ ই ডিভাইডেড বাই ই কমা 0, ই দিয়ে ভাগ দেওয়া লাগে। আবার নিয়ামক রেখা যে বিন্দুতে অক্ষর সাথে ছেদ করে সেইটাকে কিন্তু আবার শীর্ষবিন্দুর যেই স্থানাঙ্ক থাকে সেটাকে আবার ই দিয়ে ভাগ করা লাগে। তোমরা কি এই জিনিসটা খেয়াল করছো? দেখো এই কে যদি আমি ই দিয়ে ভাগ করি আমি পাই a, 0। এই জন্য আমরা বলি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0। আমরা এই জন্য বলি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a, 0। এবং আমরা নিয়ামক রেখা এবং অক্ষরেখা ছেদবিন্দুটাকে আমরা বলি a বাই ই, 0। আর উপকেন্দ্রটাকে বলি a ই, 0। মানে প্রত্যেক স্টেপে যত তুমি দূরে যাচ্ছ তত তুমি ই দিয়ে ভাগ দিচ্ছ, যত তুমি দূরে যাচ্ছ তত তুমি ই দিয়ে ভাগ দিচ্ছ। ঠিক আছে? আদর্শ আকৃতির ক্ষেত্রে আমরা ডিরেক্ট বলি a ই, 0, আর ওইটা হচ্ছে গিয়ে a, 0, আর ওইটা হচ্ছে a বাই ই, 0। বাট এখন যেটা আদর্শ আকৃতিতে না, তুমি জানো না ভুজ আর কোটি কত। আদর্শ আকৃতিতে থাকলে তুমি জানো যে তোমার কোটি হচ্ছে অলওয়েজ 0 আর ভুজ হচ্ছে অলওয়েজ a ইনটু ই। বাট এখন তো তোমার এটা রোটেট হয়ে গেছে উপবৃত্তটা, তাহলে এখন তুমি এক্স্যাক্টলি বলতে পারবে না যে তোমার এটা কত হবে। তাহলে কিন্তু আমি একটা জিনিস তোমাকে এই অ্যানালজিটা বললাম, সেটা হচ্ছে যত দূরে যাবে তত তোমার ই দিয়ে কিন্তু ভাগ করতে হবে। আর দেখো আমাদের কোশ্চেনে কিন্তু ই এর ভ্যালু দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা ইজ ইকুয়াল টু 1/√2, এটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে। আচ্ছা, এটার সাহায্যে আমি কিছু ইকুয়েশন ফর্ম করার চেষ্টা করতেছি। আমি আসলে নিজেই বললাম, আমি নিজেও শিওর না যে কিভাবে করতে হবে, বাট লেটস ট্রাই। সো হ্যাঁ বলো। ভাইয়া কোশ্চেনটাতে যেন কি বের করতে বলছে? আমাদেরকে হচ্ছে আলফা আর বিটা বের করতে হবে, অর্থাৎ আমাদেরকে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক বের করতে হবে, আলফা আর বিটা বের করতে হবে। ওকে, আলফা আর বিটা বের করতে হবে। চলো দেখি। তাহলে আমরা একটা ইকুয়েশন বানাইছি, তাহলে আরেকটা হচ্ছে √a² প্লাস b²। আচ্ছা, এখন এখন আমাকে বলো যে কেন্দ্র থেকে আমরা যদি যাই, যে কেন্দ্র হতে আমরা যদি দেখি কেন্দ্র হতে শীর্ষবিন্দু দূরত্বটাকে দেখি। শীর্ষবিন্দু দূরত্ব, কেন্দ্র হতে শীর্ষবিন্দু দূরত্ব। দেখো আমরা কেন্দ্র থেকে শীর্ষবিন্দু দূরত্ব কি হবে, কেন্দ্র থেকে উপকেন্দ্রের দূরত্ব যা হবে সেইটাকে যদি তুমি ই দিয়ে ভাগ দাও বা উৎকেন্দ্রিকতা দিয়ে ভাগ দাও, তাহলে তুমি পাবা কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব। আবার কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব আছে সেটাকে যদি তুমি আবার ই দিয়ে ভাগ দাও, তুমি পাবা কেন্দ্র থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। ঠিক আছে? এখন আসল কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব কি হবে, কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, অর্থাৎ উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব হচ্ছে আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার। এটাকে যদি আমি ই দিয়ে ভাগ দিই তাহলে আমি পাবো কেন্দ্র থেকে শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব। আচ্ছা, √a² প্লাস b² ডিভাইডেড বাই ই। ই এর ভ্যালুটা দেওয়া আছে কত? ই এর ভ্যালুটা দেখি কোশ্চেনে কি দেওয়া আছে, 1/√2। ই ইজ ইকুয়াল টু 1/√2 যদি তুমি বসাও, √2 উপরে চলে যাবে, √2 ইনটু √s আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার। আচ্ছা, এবার আমি বেরবো কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব। কেন্দ্র থেকে আর 5 মিনিট লাগবে, একটু দাঁড়াও, আমি বুঝতে পারছি কিভাবে সলভ করতে হবে। কেন্দ্র হতে নিয়ামক পর্যন্ত দূরত্ব। আমি আসলে নিজের পরীক্ষার প্রেসারে কোনো ধরনের প্রশ্ন আসলে আগে থেকে দেখে আসার একটু চান্স পাইনি। কেন্দ্র হতে নিয়ামক পর্যন্ত দূরত্ব। আচ্ছা, কেন্দ্র হতে নিয়ামক পর্যন্ত দূরত্ব এটা কি হবে, কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব যা হবে সেটাকে যদি আমি আবারও ই দিয়ে ভাগ দেই তাহলে আমি কি পাবো, কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব। তাহলে ই দিয়ে ভাগ দেওয়া মানে হচ্ছে 1/√2 দিয়ে ভাগ দেওয়া, 2 ইনটু √আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, যেমনটা আমি দেখাইছিলাম। ওই যে আমাদের কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব কি হয়, এই, এরপরে কেন্দ্র থেকে উপকেন্দ্র পর্যন্ত এই, আবার শীর্ষ হইলে এই কে আবার ই দিয়ে ভাগ দিই তাহলে হয় শীর্ষ পর্যন্ত হচ্ছে এ হয়। আবার যদি আরো দূরে যাইতে চাও, তুমি যদি নিয়ামক পর্যন্ত যাইতে চাও তাহলে শীর্ষ পর্যন্ত দূরত্ব, অর্থাৎ কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে এ, এ কে আবার তোমার ই দিয়ে ভাগ দিতে হবে, এ বাই ই আসে। এই সিকোয়েন্সটাকে ব্যবহার করার চেষ্টা করতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন পাচ্ছি 2 ইনটু s², তাহলে এটা হচ্ছে কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব। আচ্ছা, তাহলে এই হচ্ছে কি প্রবলেম এই পর্যন্ত আসলো। এখন একটা জিনিস দেখো, মজার ব্যাপার হচ্ছে কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব কিন্তু আমি এমনও জানি, এই দুটাকে কম্পেয়ার করে হচ্ছে আমি প্রবলেমটা সলভ করতে পারবো। দেখো তো নিয়ামকের সমীকরণ কিন্তু আমার জানা আছে, ভালোভাবে খেয়াল করো। নিয়ামকের সমীকরণ হচ্ছে x - y + 4 = 0। আবার কেন্দ্র ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0,0। তাহলে কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব কিন্তু আমি এমনি বের করতে পারবো। তাহলে আমি আরেকটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তার মানে কেন্দ্র 0, 0 বিন্দু থেকে আমার নিয়ামকটা কি, নিয়ামকটা হচ্ছে গিয়ে x - y + 4 = 0। তাহলে এই বিন্দু দূরত্ব কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব কত হবে, মডুলাস 0 - 0 + 4 ডিভাইডেড বাই √1² যোগ -1²। তার মানে আমি পাচ্ছি 4 ডিভাইডেড বাই √2।
4/√2 যদি আমি করি তাহলে আমি কত পাচ্ছি সব মিলে? আচ্ছা ধরো এটাকে 4/√2 রাখলাম, তাহলে কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব যদি 4/√2 আসে, আবার আমরা মাত্রই বের করলাম আমাদের লজিক বলে কেন্দ্র থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব হবে 2 × √α² যোগ β²। তো প্রশ্ন মতে 2 × √α² যোগ β² হবে 4/√2। এটা একটা ইকুয়েশন। আবার আরেকটা ইকুয়েশন একদম শুরুতে বের করছিলাম, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কিন্তু 0, এটা শুরুতেই বের করছিলাম। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত লেখা যাবে? আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বিটা লেখা যাবে। তাহলে চলো আলফার জায়গায় মাইনাস বিটা রিপ্লেস করব। তাহলে কত আসে? এই 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা পাই, 1 নম্বর ইকুয়েশন থেকে কি পাই? 2 × আলফার জায়গায় মাইনাস বিটা দাও, তাহলে মাইনাস β² যোগ β² ইজ ইকুয়াল টু 4/√2। তাহলে আমরা পাচ্ছি 2 × দেখো β² যোগ β² 2β² মানে √2 β² ইজ ইকুয়াল টু 4/√2। 2 × √2 × বিটা ইজ ইকুয়াল টু 4/√2। এবার যদি তুমি 2 আর 4 কাটো তাহলে 2 আসবে। √2 আর √2 যদি আমরা এখানে 2 কে কাটি তাহলে একটা √2 থাকে, আবার এই √2 এই √2 কাটা গেলে তাহলে বিটা ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে 1। তাহলে বিটা ইজ ইকুয়াল টু থাকে হচ্ছে 1। তাহলে বিটা ইজ ইকুয়াল টু 1 এবার যদি আমি আমার ইকুয়েশন গুলোতে বসাই তাহলে আমি আলফার মানও কিন্তু পাবো। তাহলে বিটা ইজ ইকুয়াল টু 1। তুমি এবার একটা কাজ করো, আমার ইকুয়েশন কি ছিল? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা দাঁড়াও আমি একটা কাজ করতে পারতাম, আমি একটা, আমার তাহলে দুইটা ইকুয়েশন আসবে না, দুইটা আসবে না, আমি একটা কাজ করি। দাঁড়াও, বিটা ইজ ইকুয়াল বিটা দুইটা মান আসার জন্য আমি এই জায়গায় আমি হোল স্কয়ার করি উভয় পাশে। হোল স্কয়ার করলে কি আসবে? 2 এর স্কয়ার মানে হচ্ছে 4 √2 β² মানে হচ্ছে 2 β² আসবে, আর রাইট হ্যান্ড সাইডে হোল স্কয়ার করলে হবে 16/2। হোল স্কয়ার করলাম, এটা আসলো। এবার দেখো 4 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 4 থাকলো, 2 দিয়ে কাটাকাটি করলাম 2 থাকলো, 2 2 কাটলে 1। তাহলে β² ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বিটা ইজ ইকুয়াল টু কত আসবে? বিটা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে +-1। আবার আমরা জানি আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস বিটা। তাহলে বিটা ইজ ইকুয়াল টু যদি তুমি +1 বসাও আলফা ইজ ইকুয়াল টু কত পাবা? -1। বিটা ইজ ইকুয়াল টু তুমি যদি -1 বসাও আলফা ইজ ইকুয়াল টু তুমি কত পাবা? +1। তার মানে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা ইজ ইকুয়াল টু হচ্ছে একবার +1 -1 আসবে এন্ড -1 +1 আসবে। তাহলে এই হচ্ছে কি আমার টোটাল উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের হলো। তাহলে আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটা কিন্তু বের করতে পারলাম এখানে। তো ঝামেলার একটা প্রবলেম ছিল, এবং এটা প্রবলেমটা যদি তোমরা যদি কেউ না পারো এটা অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ এই সিমিলার টাইপের প্রবলেম আমি বইয়ের মধ্যে ওইভাবে আমি দেখি নাই, বা আমি নিজে হয়তো বা করাই নাই। প্রবলেমটা একটু ডিফিকাল্ট ছিল। তো আমি পুরো জিনিসটা আবার একটু রিভিউ করি। এন্ড সরি আমি ঠিকভাবে প্রবলেমটা প্রপারলি শুরু থেকে করতে পারিনি, আমি মাঝখানে নিজে আটকে গেছিলাম। পুরোটা আবার একটু রিভিউ করি। দেখো এটা ঝামেলা যেটা হয়েছে, এখানে বলছি কি, এই যে চিত্রের যে এবি রেখাটা দেখতেছ না, ওরা বলছে এবি রেখাটাকে তোমার নিয়ামক ধরতে বলছে। এটাই হচ্ছে কি সমস্যা, এবি কে নিয়ামক ধরতে বলছে। এবি কে যখন তুমি নিয়ামক ধরবা, দেখো আমার নিয়ামক রেখাগুলো সাধারণত কেমন থাকে? নিয়ামক রেখাগুলো ওয়াই অক্ষের সমান্তরাল থাকে না, তারা এই আমার উপবৃত্তটা হয়। কিন্তু ওরা কি করছে, এবি কে বলছে নিয়ামক রেখা ধরতে। আচ্ছা এবি কে যে নিয়ামক রেখা ধরতে বলছে, তুমি একটু তাকায় দেখো এবিটা কিন্তু অ্যাঙ্গেল করে আছে। এবি যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমার উপবৃত্তটা ঘুরতে ঘুরতে অ্যাঙ্গেল হয়ে যাবে। বুঝতে পারছো? আবার পুরোটা বুঝাই শুরু থেকে। দেখো এবি থাকে হচ্ছে কি এরকম, নিয়ামক রেখাটা এরকম থাকে, এই দুই দিকে দুইটা নিয়ামক রেখা থাকে, কেমন থাকে, কোনো সমস্যা নেই। সমস্যাটা হয়ে গেছে নিয়ামকটাকে দিয়ে দিচ্ছে এরকম বাঁকা করে, তাহলে আমার উপবৃত্তটা কি আর সোজা থাকবে? উপবৃত্তটা ঘুরতে থাকবে, ঘুরতে 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 এই নিয়ামক রেখার সাথে এরকম একটা অবস্থায় আসবে। ঠিক আছে, তারপরে ওরা কি বলছিল, এটা হচ্ছে নিয়ামক রেখা, আর মূল বিন্দুটাকে বলছে ওরা হচ্ছে কেন্দ্র ধরতে বলছে, তাহলে 0 0 হচ্ছে মূল বিন্দু। তারপরে এবার দেখো আমি কি কি করলাম। তো আমি যেটা করলাম, তোমার উপকেন্দ্রটাকে আমি আলফা কমা বিটা ধরে নিচ্ছি। আমি যদি উপকেন্দ্র জানি না তাহলে উপকেন্দ্রটাকে আলফা কমা বিটা ধরে নিলাম। তারপরে যেটা করছি যে নিয়ামক রেখা সমীকরণ, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি, তাহলে নিয়ামক রেখা সমীকরণ বের করতে পারবো। তো নিয়ামক রেখা সমীকরণটা বের করছি, নিয়ামক রেখা সমীকরণ বের করলাম। এরপরে আমি আবার কি করলাম, নিয়ামক রেখার সাহায্যে আমি এই হচ্ছে গিয়ে অক্ষরেখা, যেটা নিয়ামক রেখা সেটা লম্ব, অক্ষরেখার সমীকরণও বের করছি। অক্ষরেখা সমীকরণ কিভাবে বের করছি, কারণ অক্ষরেখাটা তো 0 0 বিন্দু দিয়ে যায়, নিয়ামক রেখার সাথে এটা লম্ব। আচ্ছা, অক্ষরেখা সমীকরণ বের করলাম। এরপরে আমরা যেহেতু আমরা জানি অক্ষরেখার উপরে কিন্তু আমরা উপকেন্দ্রটা থাকে, তাহলে আমরা অক্ষরেখা সমীকরণের মধ্যে আলফা আর বিটা বসাচ্ছি, তাহলে আমি আলফা আর বিটার একটা ইকুয়েশন কিন্তু পেয়ে গেছি। আলফা আর বিটার একটা ইকুয়েশন পেয়েছি। আমার আলফা আর বিটা দেখো দুইটা অজানা রাশি, আলফাও আমি জানি না বিটাও আমি জানি না। যদি আমি আলফা আর বিটার
আরেকটা ইকুয়েশন বানাইতে পারতাম, তাহলে আমি কিন্তু আলফা আর বিটা দুইজনের মানই কিন্তু বের করতে পারতাম। তো এখন আরেকটা ইকুয়েশন কিভাবে বানানো যায়, তো সেই প্রসেসটা একটু লেংদি হয়ে গেছে আমাদের। আরেকটা ইকুয়েশন বানাইতে গিয়ে আমরা যেটা করছি, আমরা জানি যে মূল বিন্দু থেকে নিয়ামক পর্যন্ত দূরত্ব, শীর্ষ কি বলে, মূল বিন্দু থেকে উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব যেটা হয়, সেই দূরত্বটাকে যদি আমি ই দিয়ে ভাগ দেই, তাহলে মূল বিন্দু থেকে আমি পাবো হচ্ছে শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্ব। আবার যদি শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্ব যেটা হয়, সেটাকে যদি আবার ই দিয়ে ভাগ দিই, তাহলে আমি পাবো মূল বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। এই কনসেপ্টটাকে বারবার বারবার কাজে লাগায়া আমরা হচ্ছে আলফা আর বিটার আরেকটা ইকুয়েশন বানাইছি। তাহলে আলফা আর বিটা দুইটা অজানা রাশি, আমি দুইটা ইকুয়েশন যখন বানায় ফেলছি, তখন ওই দুইটা ইকুয়েশন থেকে আমি আলফা আর বিটাকেই বের করে ফেলতে পারছি। ওকে, তাহলে এই হয়ে গেছে আমার টোটাল প্রসিডিউর। তাহলে আলফা আর বিটার থেকে প্রথমে আমি কি করলাম, মূল বিন্দু থেকে আমার উপকেন্দ্র পর্যন্ত দূরত্ব, এটা কি হবে, একটা হচ্ছে 0 0 বিন্দু আর একটা হচ্ছে আলফা বিন্দু, আলফা কমা বিটা বিন্দু। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে রুট ওভার আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার, 0 x2 - x1 হোল স্কয়ার যোগ y2 - y1 হোল স্কয়ার। এই ফর্মুলা দিয়ে করলাম আলফা স্কয়ার যোগ বিটা স্কয়ার রুট ওভার। এবার এটাকে যদি আমি উৎকেন্দ্রিকতা দিয়ে ভাগ দিই, আমি পাবো শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব। সেটাকে যদি আমি আবার উৎকেন্দ্রিকতা দিয়ে ভাগ দিই, আমি পাবো মূল বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্ব। আবার দেখো, নিয়ামক রেখার সমীকরণ আমি জানি, তাহলে মূল বিন্দু থেকে নিয়ামক রেখার সমীকরণ দূরত্ব আমি এমনও বের করতে পারবো। 0 0 বিন্দু থেকে দূরত্ব বের করলাম, আমি পাইলাম হচ্ছে 4/√2। তাহলে এই 4/√2 হবে আমাদের আলফা বিটার মাধ্যমে বের করা মূল বিন্দু থেকে নিয়ামক রেখা পর্যন্ত দূরত্বের সমান। তাহলে সেখান থেকে আমি দুইটা ইকুয়েশন ফর্ম করলাম। একটা হচ্ছে যে এই যে এইটা, এখানে 4/√2 পাইছে। একটা হচ্ছে তাহলে 2 × √α² + β² = 4/√2। আরেকটা তো শুরুতেই ছিল আলফা প্লাস বিটা = 0। এই দুটো ইকুয়েশনের সাহায্যে প্রতিস্থাপন পদ্ধতিতে আলফা = বিটা এই ইকুয়েশনে বসায় আমরা হচ্ছে এখান থেকে বিটার মান বের করলাম, দুইটা মান, বিটা দুইটা মান, আবার আলফা প্লাস বিটা = 0। এই ইকুয়েশনে বসায় আমরা আলফা দুইটা মান বের করলাম। এইভাবে হচ্ছে কি আমরা উপকেন্দ্র দুইটা বের করলাম। প্রবলেমটা ডিফিকাল্ট ছিল, বাট তোমরা কি এখন বুঝতে পারছো কিনা? জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই রাখি। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব আমাদের কি আছে, এটা একটা চ্যাপ্টার বহুপদীর সৃজনশীলগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে। ভাইয়া।